ছোটবেলায় পুচকে বাচ্চাটিকে জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়, কিন্তু দুই নেকড়ে সেই বাচ্চাটিকে বাঁচায়। নেকড়ে মা বাবা এবং জাদুই ক্ষমতার সাহায্যে বাচ্চাটি বড় হয়ে ওঠে। কিন্তু বড় হয়ে সে কি তার আসল মা বাবাকে খুঁজে পাবে? কি হবে তার? সেই নিয়ে ভীষণ কিউট আর মজাদার একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যাওয়ার প্রথম দৃশ্যে আমরা একটি গভীর রাতে ঘন কালো জঙ্গলের দৃশ্য দেখতে পাই, এবং সেখানে আমরা একটি বাড়ির কর্মচারীকে দেখতে পাই, যে কিনা একটি ছোট বাচ্চাকে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। কর্মচারীটি বলে ওঠে যে আমাকে এই পাপের জন্য দোষ দিও না, আমার কিছু করার ছিল না। এবং সে তো বাচ্চাটিকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছিল, কিন্তু তখনই আশপাশ থেকে নেকড়ের ডাক শোনা যায়, এবং কর্মচারীটি তো ভয় পেয়ে সেখান থেকে পালায়। কর্মচারীটি ভাবে যে আমি বাচ্চাটিকে না হত্যা করলেও নেকড়েরা তো বাচ্চাটিকে শিয়রে খেয়ে নেবে। এবং তখনই বাচ্চাটির কাছে সেই দুই নেকড়ে আসে। এবার মা নেকড়ে তো বাচ্চাটিকে শুকে বলে যে এটা তো মনে হচ্ছে একটা মানুষের বাচ্চা, বাচ্চাটার গা থেকে তো বেশ ভালোই গন্ধ আসছে। এবং তখনই আমরা দেখতে পাই যে বাচ্চাটার কিছু জাদুই ক্ষমতা ছিল। বাচ্চাটার কাছে ছিল এক জাদুই ঝর্ণার জল, যেটা কিনা সব রকমের রোগ মহামারী সবকিছু সারিয়ে দিতে পারতো। এবং ছোট্ট বাচ্চাটি তো তখন সেই নেকড়ে মা বাবাকে সেই জাদুই ঝর্ণারই জল খাওয়ায়। এবং নেকড়ে মা বাবা নিজেদের মধ্যে আলোচনা করে যে এই বাচ্চাটার তো মনে হচ্ছে কোনো জাদুই ক্ষমতা রয়েছে, এক কাজ করি, একে আমরা আমাদের বাচ্চা হিসাবেই রাখি। এবং তখনই সেই ছোট্ট বাচ্চাটি আবারও তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে, এবং নেকড়ে মা বাবা তো তখনই ম্যাজিক্যাল স্পেসে পৌঁছে যায়। অর্থাৎ ছোট বাচ্চাটির কাছে একটা ম্যাজিক্যাল স্পেসও ছিল, যেখানে কিনা সে যে কোনো জিনিস স্টোর করে রাখতে পারতো। এবার নেকড়ে মা বাবা তো তখনই সেই ছোট্ট বাচ্চাটিকে তাদের নিজের কাছে নিয়ে চলে আসে, এবং তারা বাচ্চাটির নাম দেয় শিয়াও শিয়াও। এবার আমরা বেশ কিছু বছর পরের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে আমাদের ছোট্ট শিয়াও শিয়াও বেশ কিছুটা বড় হয়ে গেছিল, এবং সে তো তার নেকড়ে মা বাবার সাথেই এই উল্ফ পাহাড়ে থাকতো, এবং সেই নেকড়ে দুটিকেই নিজের মা বাবা হিসাবে মানতো। এবার শিয়াও শিয়াও তো বলে ওঠে যে মা বাবা, 8 বছর হয়ে গেল, আমি আমার জাদুই ঝর্ণা জলের সাহায্যে এই পাহাড়ে আসা অনেক লোককেই বাঁচিয়েছি। সবাই তো আমাকে মাউন্টেন গডই ভেবে নিয়েছে, কিন্তু এত লোক আসার পরেও আমার মা বাবা একবারও এলো না, ওরা কি আমার খোঁজ করতে চায় না? এবং শিয়াও শিয়াও নেকড়ে বাবা বলে ওঠে যে শিয়াও শিয়াও, এই পাহাড়টার থেকে জনবসতি অনেকটাই দূরে, হয়তো তোমার মা বাবা এখনো তোমার খোঁজ পায়নি, খোঁজ পেলে তারা নিশ্চয়ই আসতো। এবং তখনই তারা শুনতে পায় যে কেউ একজন সাহায্যের জন্য চেঁচাচ্ছে। এবার শিয়াও শিয়াও আর তার নেকড়ে মা বাবা তো তখনই ছুটে লাগায় যে কার বিপদ হলো। এবং সেখানে আমরা একটি ছোট ছেলেকে দেখতে পাই, যে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছিল, কিন্তু তখনই কেউ একজন তাকে পিছন থেকে তীর মারে। এবং এই ছোট ছেলেটি ছিল এই সাম্রাজ্যের রাজকুমার সেড্রিক। এবার সেড্রিককে তো সেখানেই কিছু আততায়ী তীর মেরে শুইয়ে দেয়। সেড্রিক মনে মনে বলতে থাকে যে আমাকে আমার দাদুকে বাঁচাতেই হবে, আমি পাহাড়ে যখন একবার এসেছি, আমি এখানকার সেই মিরাকেল ডক্টরকে নিয়ে যাবই যাব। এবং আততায়ীগুলি তো তখনই বলে ওঠে যে রাজকুমার, আপনাকে আর এত কষ্ট করতে হবে না, আপনার কষ্ট আমরা এখনই এক নিমেষে উধাও করে দেব। এবং তারা তরোয়াল দিয়ে সেড্রিককে মারতে যায়, কিন্তু তখনই তারা নেকড়ের চিৎকার শুনতে পায়। এবার তারা তো বলে ওঠে যে এই পাহাড়ে শুনেছিলাম নাকি মাউন্টেন গড থাকে, তাহলে কি এরকম কেউ এখানে এলো নাকি? এবং ততক্ষণে তো শিয়াল শিয়াওয়ের বাবা মা চলে এসেছিল, এবং তারা সেই লোক দুটির ওপর ঝাঁপিয়ে পড়ে, এবং সেই লোকগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার শিয়াও তো তখনই সেড্রিককে দেখতে পায়, এবং সে বুঝতে পারে যে সেড্রিক গুরুতরভাবে আহত হয়েছে। এবং শিয়াও বলে ওঠে যে মা বাবা, এই ছেলেটা মনে হচ্ছে আমারই বয়সী, চলো আমরা ওকে আমাদের গুহায় নিয়ে যাই। এবং তারা সেড্রিককে নিজেদের গুহায় নিয়ে আসে, এবং সেখানে আমরা শিয়াও অপর এক পাখি বন্ধু জুনিয়রকেও দেখতে পাই, যে কিনা ছোট্ট একটা হামিং বার্ড ছিল। এবার শিয়াও তো তার ম্যাজিক্যাল ঝর্ণার জলের সাহায্যে সেড্রিককে প্রায় অনেকটাই সুস্থ করে তুলেছিল। এবং তখনই সেড্রিকের ঘুম ভাঙে। সেড্রিক বলে ওঠে যে আমি কোথায়? এবং শিয়াও বলে যে তুমি কোনো চিন্তা করো না, তোমার এই আঘাতটা আমি সেলাই করে দিয়েছি, তোমার আর কিচ্ছু হবে না। এবং সেড্রিকের তখনই একবারের জন্য মনে হয় যে এই বাচ্চাটা কে, আমার কেন জানি না মনে হচ্ছে বাচ্চাটাকে আমি কোথাও আগে দেখেছি, হয়তো আমার মনেরই ভুল হবে। এবং শিয়াও তখনই বলে ওঠে যে সেড্রিক, তুমি কোনো ভয় পেও না, এই নেকড়েরা আমারই মা বাবা, এবং এখানে যে সমস্ত জন্তুরা রয়েছে তারা সবাই আমার বন্ধু। সেড্রিক তখনই জিজ্ঞাসা করে যে তাহলে তোমার মানুষ মা বাবা কোথায়?
এবং সেও সেও জানায় যে ছোটবেলাতেই তাকে পাহাড়ে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে সে আর জানে না যে তার বাবা মা কোথায়। সেড্রিক বলে যে কিন্তু আমার না তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে যে তোমার চোখগুলো আমি কোথাও একটা দেখেছি। এবং শিয়াল সেও বলে যে তুমি সত্যি বলছো? আমার মা বাবা মানে আমার নেকড়ে মা বাবা বলেছে যে মানুষের সাথে মানুষের বাচ্চার মুখের খুব মিল হয়। তাহলে কি তুমি বলতে পারবে আমার মা বাবা কে? এবার সেড্রিকও তো বয়সে অনেক ছোট ছিল, সুতরাং সে বলতে পারে না যে শিয়াও শিয়াওর বাবা মা কে। সেড্রিক বলে যে শিয়াও শিয়াও, তুমি তো এই পাহাড়েই থাকো, তুমি কি জানো যে এখানে কোনো জাদুই ডাক্তার আছে কিনা? আসলে আমি আমার দাদুর চিকিৎসার জন্যই তাকে খুঁজতে এখানে এসেছি। এবং শিয়াও শিয়াও তখনই বলে যে সেড্রিক, সেই জাদুই ডাক্তারটা আর কেউ না, সেটা হচ্ছে আমি। তোমারও তো তীর লেগেছিল, আমি তোমাকেও সারিয়ে তুলেছি, তুমি আমাকে বিশ্বাস করছো তো? এবং সেড্রিক বুঝতে পারে যে শিয়াও শিয়াও কোনো সাধারণ বাচ্চা নয়। এবং সেড্রিক তখনই বলে যে শিয়াও শিয়াও, তুমি কি তোমার মা বাবাকে খুঁজে পেতে চাও? আমি যেখানে থাকি আমি সেখানকার রাজকুমার, আমার আন্ডারে অনেক লোকজন আছে, তাদের সাহায্যে আমি তোমার বাবা মাকে খুঁজতে সাহায্য করতে পারবো। তুমি কি তাহলে আমার সাথে যাবে? এবার শিয়াও শিয়াও তো তখনই তার নেকড়ে বাবা মাকে বলে যে মা, বাবা, তোমরা তাহলে আমার সাথে যাবে তো? এবং তার নেকড়ে মা বাবা বলে যে অবশ্যই যাব, তুমি আমাদেরই সন্তান, সুতরাং তোমাকে সব সময় প্রোটেক্ট করা আমাদের কর্তব্য। এবং শিয়াও শিয়াও তার নেকড়ে মা বাবাকে জড়িয়ে ধরে তারা ঠিক করে যে শিয়াও শিয়াও এবং সেড্রিকের সাথে তারাও যাবে শিয়াও শিয়াওয়ের বাবা মাকে খুঁজে বার করার জন্য। এবার আমরা দেখতে পাই যে তারা তো তাদের যাত্রা শুরু করে এবং শিয়াও শিয়াও তার ম্যাজিক্যাল স্পেসেই তার নেকড়ে মা বাবাকে নিয়ে নিয়েছিল। এবার সেড্রিক তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তোমার নেকড়ে মা বাবা এলো না? এবং শিয়াও শিয়াও বলে যে আসলে ওরা লোকজনের মাঝখানে অতটা কমফোর্টেবল না, তাই জন্যই ওরা জঙ্গলেই রয়েছে। কারণ তার এই ম্যাজিক্যাল স্পেসের কথা সে তো সেড্রিককে বলতে চাইছিল না। এবং তখনই জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে আসে মহারাজের সৈন্য, অর্থাৎ সেড্রিকের যে বডিগার্ডটি ছিল সে। বডিগার্ডটি বলে যে রাজকুমার, আমায় ক্ষমা করবেন যে আমি আপনাকে প্রোটেক্ট করতে পারিনি। এবং সেড্রিক তো বলে যে কোনো ব্যাপার না, এবার আমরা ক্যাপিটালে ফিরে যাব। এবার যাওয়ার সময় তারা মাঝখানে একটি শহরে দাঁড়ায়, যাতে তারা শিয়াও শিয়াওয়ের জামা কাপড় বদলে নিতে পারে। এবং এইরকম শহরে তো শিয়াও শিয়াও কোনোদিন আসেনি, তাই এই সমস্ত নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে তাদের তো বেশ ভালো লাগছিল। কিন্তু সেই শহরেই আমরা দুজন লোককে দেখতে পাই, যারা সেড্রিককে দেখে বলে ওঠে যে রাজকুমার এখনো বেঁচে আছে, তার মানে ওরা ওদের মিশন কমপ্লিট করতে পারেনি, আমাদের রাজকুমারকে আজকের রাতের মধ্যেই খতম করতে হবে। মানে সেই লোক দুটি কারোর হয়ে কাজ করছিল, কিন্তু সেটা কার হয়ে কাজ করছিল সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো। তো শিয়াও শিয়াও ও সেড্রিক রাতের বেলা একটি গাছের তলায় আশ্রয় নেয় সেই রাতটা কাটানোর জন্য। পরদিন সকালবেলা তারা আবার তাদের যাত্রা শুরু করত। এবং তখনই তো শিয়াও শিয়াও সাইডে এসে তার ম্যাজিক্যাল স্পেস থেকে তার মা বাবাকে বার করে দেয়। শিয়াও শিয়াও বলে যে মা, বাবা, তোমরা অনেকক্ষণ ওই জায়গায় বন্দি আছো, এবার তোমরা জঙ্গলে মন খুলে ছোটাছুটি করতে পারবে। এবং শিয়াও শিয়াও আবারও গিয়ে সেড্রিকের পাশে শুয়ে পড়ে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সেই শয়তানরা সেড্রিকের লোকেদের ওপর হামলা করে। এবার সেড্রিকের গা তো সঙ্গে সঙ্গে উঠে পড়ে সেই শয়তানদের সাথে লড়াই করতে। কিন্তু সেখানে তো ততক্ষণে রক্তের বন্যা বয়ে গেছিল। শিয়াও শিয়াও আর সেড্রিক তাড়াতাড়ি তাদের ঘোড়ার গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। এবার শিয়াও শিয়াও তো তখনই জিজ্ঞাসা করে যে সেড্রিক, এই লোকগুলো তোমাকে মারতে চায় কেন? এবং তখন সেড্রিক বলে যে আসলে তার কাকা কিথ, অর্থাৎ রাজকুমার কিথই তাকে মারতে চায়, যাতে কিনা মহারাজা মারা গেলে সেই গদিটা কোনোভাবেই সেড্রিক না পায়, সেই জায়গাটা যাতে কিথ পায়। এবার সেড্রিক তো তখনই শিয়াও শিয়াওকে বলে যে শিয়াও শিয়াও, তুমি এখান থেকে পালাও, না হলে তোমারও বড্ড বিপদ হতে পারে। কিন্তু শিয়াও শিয়াও বলে যে আমি তোমার ভালো বন্ধু, আমি কখনোই তোমাকে ছেড়ে পালাবো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। এবং এই বলে সে তো ঘোড়ার গাড়ির আড়াল থেকে বেরিয়ে আসে। এবং সেও এই শয়তানদের উদ্দেশ্য করে বলে ওঠে যে তোমরা কেন সেড্রিককে মারতে চাও, আমি তোমাদের কাউকে ছাড়বো না। এবার তখনই তো তাদের মধ্যে একজন সেড্রিকের দিকে একটা নিনজা স্টার ছুঁড়ে মারে। কিন্তু তখনই শিয়াও শিয়াও তার ক্ষমতার প্রয়োগ করে এবং তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে সে ওই স্টারটা সরিয়ে দেয়। এবং শিয়াও শিয়াও তো তখনই ওয়াও করে তার মা বাবাকেও ডেকে ওঠে। এবং শিয়াও শিয়াওয়ের নেকড়ে মা বাবা ততক্ষণে সেখানে চলে আসে এবং তার সাথে জঙ্গলের যত নেকড়ে ছিল তারা সবাই সেখানে চলে এসেছিল। এবং সব নেকড়েরা মিলে ওই শয়তান ডাকাতদের আচ্ছা করে শিক্ষা দেয়। এবং এই দৃশ্য দেখে সেড্রিকের যে বডিগার্ডটি ছিল সেও তো অবাক হয়ে যায়। সে বলে ওঠে যে আমি বুঝতে পারিনি যে ছোট্ট বাচ্চা মেয়েটার এত ক্ষমতা, আর যদি শিয়াও শিয়াও না থাকতো তাহলে আমরা সকলেই হয়তো মারা যেতাম।
এবং শিয়াও শিয়াও বলে যে কোনো ব্যাপার না, সেড্রিক আমার সবচেয়ে ভালো বন্ধু, ওকে তো আমি বাঁচাবই। এবার সেই বডিগার্ডটিরও হাতে একটু চোট লেগেছিল, তাই জন্য শিয়াও শিয়াও তার পুঁটলি থেকে তার ম্যাজিক্যাল ঝর্ণার জল বডিগার্ডকে দেয়, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেড্রিক এবং শিয়াও শিয়াও ঘোড়াগাড়ি করে আবার তাদের যাত্রা শুরু করে। এবং সেড্রিক তো তখনই জিজ্ঞাসা করে যে শিয়াও শিয়াও, তুমি কালকে ওই নিনজা স্টারটা কি করে আটকে দিলে? এবং শিয়াও শিয়াও তো বুঝতে পারে যে সে আর তার ম্যাজিক্যাল পাওয়ার সেড্রিকের থেকে লুকোতে পারবে না। এবং সেড্রিক তো তখনই তাকে বলে যে শিয়াও শিয়াও, তুমি তোমার এই ক্ষমতা অন্য কারোর কাছে দেখিও না, কারণ আশেপাশে অনেক বদমাইশ লোকেরাই ঘুরে বেড়াচ্ছে। এবার অপরদিকে আমরা সেড্রিকের কাকা অর্থাৎ কিনা রাজকুমার কিথকে দেখতে পাই। এবং কিথ তো জানতে পারে যে সেড্রিক মারা যায়নি এবং সে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এসেছে। এবার এই কথা শুনে কিথ তো প্রচন্ড রেগে যায় এবং সে বলে ওঠে যে একটা ছোট্ট বাচ্চাকে মারতে পারলে না? যাই হোক, ও যার জন্য গেছিল অর্থাৎ সেই মিরাকেল ডক্টরকে কেউ পেয়েছে। এবং তার কর্মচারীটি জানায় যে মিরাকেল ডক্টরকে তো পায়নি, একটা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে এসেছে। এবং কিথ মনে মনে ভাবে যে ছোট্ট বাচ্চা, মহারাজ যদি বেশি দিন নাই বাঁচে তাহলে মহারাজের পর আমি রাজা হব, কারণ সেড্রিক তো এখনো পূর্ণবয়স্ক হয়নি। আমিও গিয়ে দেখে আসি যে আমার ভাইপো কোন বাচ্চাকে নিয়ে এসেছে। এবার আমরা দেখতে পাই যে সেড্রিক তো শিয়াও শিয়াওকে নিয়ে মহারাজের সাথে দেখা করতে যায় এবং মহারাজ তখন একদমই শয্যাশায়ী অবস্থায় ছিল। এবং শিয়াও শিয়াও তো তখনই তার ঝর্ণার জল মহারাজকে খাইয়ে দিতে যায়, কিন্তু তখনই সেখানে কিট আসে এবং কিট তো বলে ওঠে যে সেড্রিক, তুমি এখনো অনেক ছোট আছো, মহারাজকে এইভাবে যা খুশি তুমি খাইয়ে দিতে পারো না। আর তুমি না বলেছিলে কোনো ডাক্তারকে নিয়ে আসতে, এই তোমার ম্যাজিক্যাল ডাক্তার, এটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। আমাদের রাজকীয় চিকিৎসকরা মহারাজের সেবা করবেন, তুমি এখানে এইসব করো না। এবং সে তার সৈন্যদের বলে যে এক্ষুনি সেড্রিককে আর শিয়াও শিয়াওকে যেন এই ঘর থেকে বার করে দেওয়া হয়, আর তারা যে ওষুধটা দিতে চায় সেটা যেন টেস্ট করে দেখা হয় যে সেই ওষুধে আদেও কি আছে। এবার কিথের সৈন্যরা তো সঙ্গে সঙ্গে সেড্রিককে ধরে ফেলে। এবার শিয়াও শিয়াও তো তখনই গিয়ে কিথকে এক লাথি মারে যে তুমি সেড্রিককে কিছু করবে না, কিন্তু কিথ তখনই শিয়াও শিয়াওকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং শিয়াও শিয়াওয়ের মাথা পাশেরই একটি থামে ঠুকে যায়। এবার থামে মাথা ঠুকে গিয়ে শিয়াও শিয়াওয়ের মাথা থেকে তো রক্ত বেরোচ্ছিল এবং শিয়াও শিয়াও তখনই চেঁচিয়ে ওঠে যে মা, বাবা, আমার ভীষণ ব্যথা করছে। এবং শিয়াও শিয়াওয়ের চেঁচানো এমন জোর ছিল যে আশেপাশের যত কুকুর বিড়াল পাখি ছিল সবাই সেই ডাক শুনতে পায়। শিয়াও শিয়াওয়ের চেঁচানিতে তো কিথের কানে তালা লেগে গেছিল। কিথ বলে যে এই মেয়েটার মুখটা এখনই বন্ধ করা হতো, কিন্তু তখনই সে বুঝতে পারে যে বাইরে কিছু একটা বিশাল হইচই হচ্ছে। এদিকে সেড্রিক তো তখনই এসে শিয়াও শিয়াওকে চুপ করায় যে শিয়াও শিয়াও, তুমি কেঁদো না, তুমি তোমার জাদুই ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলেই তো ব্যথা কমে যাবে। এবং তখনই একজন কর্মচারী এসে খবর দেয় যে রাজপ্রাসাদের আশেপাশে যত জঙ্গলি কুকুর বিড়াল ছিল তারা সবাই রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে চেঁচামেচি করছে, ভিতরে ঢোকার চেষ্টা করছে। এমনকি মহারাজের যে পোষা বাঘটি রয়েছে সেটাও প্রচন্ড জোরে হালুম হালুম করছে, খাঁচা ভেঙে বেরিয়ে পড়ার চেষ্টা করছে। এবার কিট তো তখনই বলে যে এখনই রাজপ্রাসাদের গেট বন্ধ করে দাও, কোনো কুকুর বিড়াল যেন ঢুকতে না পারে। এবার কুকুর বিড়াল ঢুকতে না পারলেও পাখিদের তো আটকানো যায় না। এবং শিয়াও শিয়াওয়ের বন্ধু জুনিয়র তার অন্যান্য বন্ধুদের নিয়ে অর্থাৎ অন্যান্য হামিংবার্ডদের নিয়ে সোজা কিথের ওপর হামলা করে দেয় এবং তাদের সুচালো সুচালো ঠোঁট দিয়ে কিথকে নানাভাবে খোঁচাতে থাকে। এবার কিথ তো সেই হামিংবার্ডের হামলাতে একেবারেই নাজেহাল হয়ে পড়েছিল। এবং তখনই সেড্রিক বলে যে আঙ্কেল কিথ, আশা করি তুমি বুঝতে পেরেছো যে শিয়াও শিয়াওয়ের কতটা ক্ষমতা। তুমি যদি এখনই শিয়াও শিয়াওয়ের কাছে ক্ষমা না চাও তাহলে এই পাখিগুলোও কিন্তু তোমায় ছাড়বে না। এবার কিথ তো তখনই বলে ওঠে যে ক্ষমা, আমি চাইবো এই বাচ্চাটার কাছে ক্ষমা। এবং তখনই শিয়াও শিয়াও বলে যে জুনিয়র এখনই গিয়ে এই শয়তানটার পিছনে কামড়ে দাও। এবং আমরা দেখতে পাই যে জুনিয়র তো তখনই কিথের পিছনে খোঁচা দিতে লেগে যায় এবং কিথ তখন বাধ্য হয় শিয়াও শিয়াওয়ের কাছে ক্ষমা চাইতে। শিয়াও শিয়াও বলে যে ঠিক আছে, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করছি। এবং জুনিয়র তো তখনই শিয়াও শিয়াওয়ের কাঁধে বসে বলে যে শিয়াও শিয়াও, তুমি কোনো চিন্তা করো না, যদি তোমার মা বাবা কোনো কারণে আসতে নাও পারে আমি তোমাকে ঠিকই বাঁচাবো। এবং সেখানে থাকা লোকেরা তো বুঝতে পারে যে শিয়াও শিয়াও তার মানে অ্যানিমালদের সাথে কথা বলতে পারে। এবার সেড্রিক তখনই বলে ওঠে যে আঙ্কেল কিথ,
এবার তো তুমি বুঝতে পেরেছো যে শিয়াও শিয়াওয়ের আসলে কতটা ক্ষমতা রয়েছে। সুতরাং ওর আনা ওষুধকে আশা করি তুমি আর সন্দেহ করবে না। এবং শিয়াও শিয়াও তো তখনই মহারাজকে তার সেই ম্যাজিক্যাল ঝর্ণার জল খাইয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে কিছুক্ষণের মধ্যেই মহারাজের জ্ঞান ফিরে আসে। এবং এই ঘটনায় সবাই খুশি হলেও রাজকুমার কিথ খুব একটা খুশি ছিল না। এবার চিকিৎসক তো তখনই চেক করে বলে যে সত্যিই মহারাজ অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং এটা কেবলমাত্র আমাদের এই ছোট্ট জাদুই ডাক্তারের জন্যই হয়েছে। এবার মহারাজ তো তখনই বলে যে শ্যাও শ্যাও, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, বলো তুমি কি চাও। এবং শ্যাও শ্যাও বলে যে মহারাজ, আপনি আমাকে আমার মা বাবাকে খুঁজতে সাহায্য করুন, আমি কেবলমাত্র তাদেরই খুঁজে পেতে চাই। মহারাজ তো তখনই বলে যে সেটা তোমাকে আলাদা করে চাইতে হবে না, আমি অলরেডি সেড্রিককে কথা দিয়েছি যে তোমার বাবা মাকে খুঁজে বার করবই। তাছাড়াও যদি তোমার কিছু লাগে সেটা বলো। এবং শ্যাও শ্যাও বলে যে আমার আর কিচ্ছু লাগবে না। এবং মহারাজ তো তখনই বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে নিজে থেকেই দিচ্ছি, যেহেতু তোমার মধ্যে কোনো লোভ নেই, তুমি আমাকে এবং আমার নাতিকে দুজনকেই প্রাণে বাঁচিয়েছো, তাই আজ থেকে আমি তোমাকে রাজকুমারীর মর্যাদা দিচ্ছি। আর আজ থেকে তোমাকে কেউই বকাবকি করতে পারবে না, শুধু আমি ছাড়া। এটা তো মহারাজ একটুখানি তেরচা ভাবে কিথের উদ্দেশ্যেই বলেছিল। মহারাজ বলে যে এক্ষুনি শিয়াও শিয়াওয়ের নামে একটা বিশাল ম্যানশন, 100টা চাকর, 50 একর জমি এবং 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, যাতে শিয়াও শিয়াওয়ের সারা জীবন কোনো কিছুর অভাব না থাকে। এবার কিথ তো তখনই বলে ওঠে যে বাবা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এবং মহারাজ বলেন যে বাড়াবাড়ি কেন? তোমার কি মনে হয় যে আমার প্রাণের মূল্য এতটুকুও নয়? তোমার তো উচিত তোমার কাছে যা আছে তার মধ্যে থেকেও শিয়াও শিয়াওকে কিছু উপহার দেওয়া। এবং কিথ তো তখনই তার বাবার মন রাখার জন্য শিয়াও শিয়াওকে তার নিজের একটি ভিলা উপহার দিতে বাধ্য হয়। মহারাজ বলেন যে যবে থেকে সেড্রিকের বাবা মারা গেছে তারপর থেকেই সেড্রিকের ওপর একাধিকবার আঘাতের চেষ্টা করা হচ্ছে এবং মহারাজ কিথকে আদেশ দেয় যাতে 1 মাসের মধ্যে সে খুঁজে বার করে যে এর পিছনে কি আছে। কিন্তু কিথই যে এর পিছনে আছে সেটা হয়তো তখনও মহারাজ জানতো না। এবার মহারাজ তো শিয়াও শিয়াওকে বলে যে যতদিন না তার বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন শিয়াও শিয়াও সেড্রিকের সাথে রাজমহলেই থাকবে এবং সে এখন থেকে সেড্রিকের সাথেই পড়াশোনা করবে। এবার সেড্রিক তো তখনই শিয়াও শিয়াওকে বলে যে শিয়াও শিয়াও, আমাদের সাম্রাজ্যে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, একটা দোকান আছে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, তুমি সেখানে যাবে? এবং শিয়াও শিয়াও খুশি মনে সেড্রিকের সাথে সেখানেই গেছিল। কিন্তু দোকানে ঢোকার সময় একটি মহিলার সাথে শিয়াও শিয়াওয়ের ধাক্কা লাগে এবং সেই মহিলাটি শিয়াও শিয়াওকে দেখে খুবই চমকে যায়। মহিলাটি বলে ওঠে যে তুমি তুমি কার বাচ্চা? এবার শিয়াও শিয়াও তো বলে ওঠে যে আন্টি, তুমি কি আমাকে চিনতে পারছো? এবং সেই মহিলাটি বলে যে না না, আমার মনে হয় কোনো ভুল হয়েছে। এবং মহিলাটি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। কিন্তু সেড্রিক বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে। সেড্রিক সঙ্গে সঙ্গে তার বডিগার্ডদের বলে যে ওই মহিলাটা কোন বাড়িতে থাকে সেটা খোঁজ লাগাতে এবং আমরা দেখতে পাই যে সেই মহিলা আসলে কোন বাড়িতে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা শিয়াও শিয়াওয়ের মা ফিওনাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ফিওনা একটা নকল বাচ্চা নিয়ে সেটাকে ঘুম পাড়াচ্ছিল। মানে নিজের মেয়েকে হারানোর শোকটা ফিওনা এত বছরেও ভুলতে পারেনি। এবং তখনই সেখানে লর্ড লিন অর্থাৎ ফিওনার স্বামী আসে এবং তার স্বামীর সাথে তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ উপপত্নী টিলি এবং তার মেয়েও ছিল। এবার ফিওনা তো তখনই তার স্বামীর পায়ের কাছে গিয়ে বলে যে কি গো, তুমি কি আমার বাচ্চাটাকে খুঁজে পেলে? এতদিন হয়ে গেল আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছ না। এবং লর্ড লিন ফিওনাকে লাথি মেরে সরিয়ে দেয়। টিলি তখনই বলে ওঠে যে ফিওনা, এত বছরেও তুমি কি কথাটা মেনে নিতে পারোনি? তোমার বাচ্চাটা আসলে মৃতই জন্মেছিল। তোমাকে তো কত করে বলি যে আমার মেয়েটাকেই তোমার মেয়ে হিসেবে মেনে নাও, কিন্তু তুমি যে কেন মানো না? ফিওনা তো তখনই বলে ওঠে যে আমি জানি যে আমার বাচ্চা ঠিক ছিল, আমি যখন চোখ খুলে দেখেছিলাম আমার বাচ্চাটা আমার দিকে তাকিয়ে হাসছিল। এবং ফিওনার তো স্পষ্টই মনে ছিল যে শিয়াও শিয়াওকে জন্ম দেওয়ার পর সে বেঁচে ছিল, তার বাচ্চা মৃত অবস্থায় জন্ম নেয়নি। কিন্তু তারপরেই তার বাচ্চা তার থেকে হারিয়ে যায় এবং ফিওনা তো এই বছরে প্রায় পাগলের মতনই হয়ে গেছিল। এবার টিলির মেয়ে পাইপার তখন বলে ওঠে যে আন্টি, তুমি তো আমাকেই নিজের মেয়ে হিসেবে দেখতে পারো, যতই হোক আমি এই বাড়িরই একমাত্র মেয়ে। এবং ফিওনা বলে ওঠে যে কখনোই না, আমি জানি যে আমার মেয়ে বেঁচে আছে, অন্য একটা বাচ্চাকে আমি আমার সন্তান হিসেবে কেন ভাববো? এবং টিলি তখনই লিনকে বলে ওঠে যে দেখো, আগে তুমি ওকে বিয়ে করেছিলে কারণ ওদের বাড়ির খুবই ভালো প্রতিপত্তি ছিল, সম্মান ছিল, পয়সা ছিল, কিন্তু এখন তো সেসব আর কিছুই নেই।
আর ফিওনাও তো দিন দিন পুরোই পাগল হয়ে গেছে। এক কাজ করো, ওকে তুমি একটা মন্দিরে সন্ন্যাসিনী হিসেবে পাঠিয়ে দাও। ও বাড়ি থেকে যত দূরে থাকে ততই ভালো। এবং লিন তো বলে ওঠে যে ঠিক বলেছো, আজ থেকে বাড়ির সমস্ত দায়িত্ব আমি তোমাকেই দিলাম, তুমি ওকে টেম্পেলে পাঠানোর ব্যবস্থা করে দাও। এবং এই বলে লিন তো সেখান থেকে চলে যায়। এবং টিলি তখনই বলে ওঠে যে ফিওনা, হতে পারে আমি উপপত্নী, কিন্তু আমার মেয়ে কেবলমাত্র উপপত্নীর মেয়ে পরিচয় থাকবে না। আমার মেয়ে হচ্ছে এই লর্ডের পরিবারের একমাত্র মেয়ে, তাই তার সাথেই রাজকুমারের বিয়ে হবে এবং আমার মেয়ের রাজকুমারী হবে। তুমি হেরে গেলে ফিওনা। আসলে তখনকার দিনে না, যারা উপপত্নীর সন্তান হতো, অর্থাৎ উপপত্নীর মেয়ে বা উপপত্নীর ছেলে, এদের সম্মানটা সাধারণত অন্যদের তুলনায় একটু কম হতো। এবার টিলি তো মনে মনে ভাবছিল যে সে বিশাল যুদ্ধ জয় করে ফেলেছে। এবং তখনই টিলির কাছে সেই কর্মচারীটি আসে যে কিনা শিয়াও শিয়াওকে দেখেছিল। এবার এই কথা শুনে টিলির তো মাথা খারাপ হয়ে যায়। টিলি বলে ওঠে যে এটা কি করে সম্ভব, ওকে তো জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়েছে। যদি আমার চাকররা ওকে নাও মারে তাহলেও জঙ্গলে এত বন্য পশু রয়েছে, এতদিন একটা বাচ্চা জঙ্গলে কি করে বেঁচে থাকবে। এবং তখনই সেখানে টিলিকে একজন খবর দেয় যে রাজকুমার সেড্রিক তাদের বাড়িতে এসেছে। আসলে সেড্রিকও তো তার গার্ডদের বলেই দিয়েছিল যে ওই মহিলা কোন বাড়ির সেটা খোঁজ লাগাতে। এবং সেড্রিক তখনই তার গার্ডকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, লর্ড লিনের বাড়িতে কি কোনো বাচ্চা হারিয়ে গেছিল ছোটবেলায়? এবং যেহেতু শিয়াও শিয়াওকে অনেক ছোটবেলায়, মানে প্রায় জন্মের সময় ফেলে দেওয়া হয়েছিল, তাই এর ঘটনা বেশি কেউ জানতো না। সবাই তো জানতো যে ফিওনার সন্তান জন্মের সময় মৃত। তাই জন্য গার্ড তাকে জানায় যে না, কোনো বাচ্চা হারানোর কোনো ঘটনা তো নেই। তবে লর্ড লিনের যে স্ত্রী, তার বাচ্চাটি ছোটবেলায় মারা গেছিল। তারপর থেকেই তার মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। অপরদিকে টিলি যখনই জানতে পারে যে সেড্রিক তার বাড়িতে এসেছে, টিলির মনে সন্দেহ তো আরো বেড়ে যায়। এবং টিলি ঠিক করে যে সেই দিনের মধ্যে সে তাড়াতাড়ি করে ফিওনাকে এই বাড়ি থেকে টেম্পেলে পাঠিয়ে দেবে, যাতে কোনোভাবেই ওই বাচ্চাটি, অর্থাৎ শিয়াও শিয়াও তার মায়ের খোঁজ না পায়। এবার আমরা লর্ড লিনের বাড়িতে দেখতে পাই সেড্রিক এবং শিয়াও শিয়াওকে। এবং তখনই তো তাদের সামনে পাইপার আসে। এবার পাইপার তো সেড্রিককে বলে যে তুমি কি আমার সাথে খেলা করতে এসেছো? আর তোমার সাথে এটা কে? তুমি একে কেন সাথে করে নিয়ে এসেছো? এটা কি সে নাকি যাকে রাজকুমারী ঘোষণা করা হয়েছে? এবার শিয়াও শিয়াও তো ভালো মনেই বলে যে হ্যাঁ, তুমি আমার সাথে খেলবে। আমার একটা বাড়ি আছে যেখানে একটা ঝর্ণাও রয়েছে। এবং তখনই পাইপার বলে ওঠে যে ঝর্ণা, ওরকম ঝর্ণা আমি অনেক দেখেছি। আমিও লর্ড লিনের মেয়ে, তোমার এই সমস্ত ফালতু ঝর্ণা আমি দেখতে চাই না। এবার সেড্রিক তো তখনই তাকে বকে চুপ করিয়ে দেয় যে তোমার এত সাহস হয় কি করে এরকম করে কথা বলার। এবং পাইপার বলে ওঠে যে রাজকুমার, তুমি এই মেয়েটাকে সাথে করে কেন এনেছো? এই মেয়েটা একটা বদমাইশ, ওর জন্যই তুমি আমাকে বকা দিচ্ছ। এবং সেড্রিক বলে যে তুমি যদি আর একটা কথা মুখ থেকে বার করেছো, তোমাকে আমি ছাড়বো না। এবার ততক্ষণে তো সেখানে টিলি চলে এসেছিল। এবং টিলি তো শিয়াও শিয়াওকে দেখে পুরোই অবাক হয়ে যায়, কারণ শিয়াও শিয়াওকে দেখতে পুরোই তার মায়ের মতো ছিল। সে তো একদম তার মায়ের প্রতিচ্ছবি ছিল। টিলি বুঝতে পারে যে তার কর্মচারীর কোনো ভুলই হয়নি, এটা সত্যি ফিওনারই মেয়ে। এবার টিলি তো তখনই রাজকুমারকে বলে যে রাজকুমার, আমার মেয়ে একটু দুষ্টুমি করেছে, তার জন্য আপনি কিছু মনে করবেন না। এবং রাজকুমার সেড্রিক তখনই জিজ্ঞাসা করে যে ঠিক আছে, কিন্তু তুমি এই বাড়ির কে হও? এবং টিলি তো তখনই বলে ওঠে যে আমি লর্ড লিনের পত্নী, আমি এই বাড়ির সমস্ত রকম দেখভাল দায়িত্বে রয়েছি। এবার সেড্রিক তখনই বলে ওঠে যে তাই, তাহলে তোমার শিলমোহর কোথায়? এবার শিলমোহর তো তার কাছে ছিল না। এবং সেড্রিক তখনই বলে যে আমি যতদূর জানি যে লর্ড লিনের যে স্ত্রী সে খুব অসুস্থ, তা সে এখন কোথায় রয়েছে? শিয়াও শিয়াও খুবই ভালো একজন চিকিৎসক, আমাদের তার কাছে নিয়ে চলো। এবার টিলি তো তখনই বলে ওঠে যে ফিওনার অসুস্থতা, আসলে ওকে তো ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু কোনো ডাক্তারই তাকে ঠিক করতে পারছে না। তাই আমি তাকে অন্য একটা টেম্পেলে পাঠানোর ব্যবস্থা করছি। এবার সেড্রিক তো তখনই বলে ওঠে যে তোমার এত সাহস হয় কি করে? তুমি একজন উপপত্নী হয়ে বাড়ির সমস্ত দায়িত্ব নিয়ে বসে আছো, আর তুমি বাড়ির প্রধান স্ত্রীকে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করছো। আমাকে এক্ষুনি ফিওনার কাছে নিয়ে চলো। এবার আমরা দেখতে পাই যে ফিওনার ঘরে ততক্ষণে ওই টেম্পলের লোকেরা চলে এসেছিল এবং তারা ফিওনাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায়। মানে শিয়াও শিয়াওয়ের সাথে ফিওনার দেখা হওয়ার আগেই ফিওনাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ফলে শিয়াও শিয়াওয়ের সাথে তার মায়ের দেখা আর হয় না। এবং সেড্রিক আর শিয়াও শিয়াও সেই বাড়ি থেকে চলে আসে। এবার তারপরেই তো টিলির সেই কর্মচারীটি আসে এবং সে জানায় যে ফিওনাকে শহর থেকে সবচেয়ে দূরে পাহাড়ের একটি টেম্পলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কর্মচারীটি বলে যে কিন্তু ম্যাডাম, এখন আমার চিন্তা হচ্ছে যে এই রাজকুমারী অর্থাৎ শিয়াওশিয়াওর কথা তো চারিদিকে ছড়িয়ে পড়ছে, কোনোভাবে যদি লর্ড লিন জানতে পারে অথবা ফিওনার কানে যদি পৌঁছে যায় তাহলে কি হবে। এবং তখনই টিলি অপর এক শয়তানি প্ল্যান করে। এবার অপরদিকে আমরা মহারাজকে দেখতে পাই। মহারাজ তো এতদিন শিয়াওশিয়াওয়ের তত্ত্বাবধানে তেতো তেতো ওষুধ খেয়ে অনেকটাই সেরে উঠেছিল এবং মহারাজ বলে যে শিয়াওশিয়াও, আমার রাজ চিকিৎসালয়ে যে সমস্ত চিকিৎসকরা আছে সবাই তোমার থেকে শিখতে চায়, তুমি তাদের শেখাবে তো? এবং শিয়াওশিয়াও বলে যে কিন্তু মহারাজ, আমি তো এতদিন জঙ্গলে থেকে কেবলমাত্র হাড়ের চিকিৎসা বা কাটা ছেঁড়া এইসবেরই চিকিৎসা করতে পারি, আমারও তো শেখার অনেক কিছু আছে। এবং মহারাজ তখনই বলে যে ঠিক আছে, তাহলে এবার থেকে তুমি আমার রাজ চিকিৎসালয়ে আমার চিকিৎসকদের শেখাবে এবং তারা যে সমস্ত জ্ঞান অর্জন করেছে তুমি সেটা তাদের থেকে শিখবে। এবার তারা যখন এইসব আলোচনা করছিল তখনই একজন কর্মচারী সেখানে আসে এবং সে মহারাজকে বলে যে শিয়াওশিয়াওয়ের মা বাবাকে পাওয়া গেছে, শিয়াওশিয়াওয়ের মা বাবা তাকে নিতে এসেছে। আর আমরা দেখতে পাই যে রাজসভায় একটি কাপল এসেছিল যারা কিনা শিয়াওশিয়াওকে তাদের নিজের সন্তান বলে দাবি করছিল। এবার মহারাজ আর ইউনাক তো তখনই বলে ওঠে যে মহারাজ, আমরা ভালো করে ইনভেস্টিগেট করে দেখেছি, এই দুজনই হচ্ছে শিয়াওশিয়াওয়ের আসল বাবা মা এবং জন্মের পরপরই এদের কাছ থেকে শিয়াওশিয়াওকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। এবার মহারাজ তো শিয়াওশিয়াওয়ের জন্মের যে সময় এবং প্রমাণপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট সেটা দেখে এবং আমরা দেখতে পাই যে যে কাপেলটা এসেছিল তার মধ্যে মহিলাটি তো শিয়াওশিয়াওকে দেখে কেঁদে ওঠে যে মা আমার, তোমাকে আমি কতদিন পরে দেখছি, আমার এই ভুলের জন্য আমরা তোমাকে হারিয়েছিলাম কিন্তু এখন আমরা তোমাকে ফিরে পেয়েছি। এবং নকল বাবাটিও তো বলে ওঠে যে দেখো, তোমার নাকটা পুরো তোমার মায়ের মতো। এবার সেড্রিক তো তখনই শিয়াওশিয়াওকে বলে যে শিয়াওশিয়াও, তোমার কি এদেরকে দেখে নিজের মা বাবা মনে হচ্ছে? তাদের প্রতি কি তুমি কোনো টান অনুভব করছো? যদি না করে থাকো তাহলে চিন্তার কোনো বিষয় নেই, তোমাকে জোর করে ওদের কাছে যেতে হবে না। এবার সেই লোকটি অর্থাৎ যে কিনা বাবা সেজে এসেছিল সে তো একটি কাপড় দেখায় এবং বলে যে শিয়াওশিয়াও, তোমার জন্মের সময় এই কাপড়টাতেই তোমাকে মুড়িয়ে রাখা হয়েছিল, আমাদের কাছে সেটার প্রমাণও রয়েছে। এবং শিয়াওশিয়াও তখনই সেই কাপড়টা তার নেকড়ে বাবা মাকে দেখায় এবং তার নেকড়ে বাবা মা সেই কাপড় শুকে বলে যে হ্যাঁ, এই কাপড়ের মধ্যে শিয়াওশিয়াওয়ের গন্ধ রয়েছে, তার মানে এটা শিয়াওশিয়াওয়ের ছোটবেলার সেই কাপড়টি। এবার শিয়াওশিয়াও তো তখনই উনাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আমি যে এত বছর হারিয়ে গেছি ওরা কি খোঁজার কোনো চেষ্টাই করেনি? এবং তখনই সেই বাবা মা অর্থাৎ কিনা যারা এসেছিল তারা বলে ওঠে যে আসলে আমরা ভেবেছিলাম যে তুমি মনে হয় আর বেঁচে নেই, তাই জন্য আমরা তোমাকে খোঁজার চেষ্টা করিনি, কিন্তু আমাদের ক্ষমা করে দাও, তোমাকে ছোটবেলায় চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল, তাই জন্য আমরা সব রকম আশা ছেড়ে দিয়েছিলাম। এবার শিয়াওশিয়াও তো তখনই বলে যে আমাকে তো চুরি করা হয়নি, আমার স্পষ্টই মনে আছে যে আমাকে একজন ইচ্ছা করেই জঙ্গলে ফেলে রেখেছিল, যে লোকটা কিনা আমাকে মারার চেষ্টা করেছিল, তখন আমার নেকড়ে বাবা মা আমাকে বাঁচায়। এবার সেড্রিক তো তখনই বলে ওঠে যে তোমরা সত্যি করে বলো যে তোমরা কারা, আমার সন্দেহ হচ্ছে যে তোমরা আসল কথা বলছো না। এবং সেই লোক দুটি তো বলতে থাকে যে না, কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, শিয়াওশিয়াওই আমাদের আসল মেয়ে, শিয়াওশিয়াও তুমি কি কিছুই মনে করতে পারছো না? এবং তখনই মহারাজ বলে যে শিয়াওশিয়াওই তোমাদের আসল মেয়ে, তোমাদের বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে তোমরা অত্যন্ত সাধারণ পরিবারের লোকজন এবং 8 বছর আগে তোমাদের পারিবারিক অবস্থা আরো খারাপ ছিল। শিয়াওশিয়াওকে ছোটবেলায় যে কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছিল অর্থাৎ যেটা কিনা তোমরা প্রমাণ স্বরূপ এনেছো, সেটা তো কোনো সাধারণ বা দরিদ্র পরিবারে পাওয়ার কথা না, মানে সেটা একটা দামি কাপড় ছিল যেটা তখনকার দিনে কেবলমাত্র বড় লোকেরাই ব্যবহার করতে পারতো। সুতরাং বোঝাই যায় যে এই মহিলাটি এবং এই লোকটি মিথ্যে কথা বলছে। এবার তারা তো তখনও বলে ওঠে যে মহারাজ, আমরা সত্যি কথাই বলছি। এবং মহারাজ তখনই বলেন যে একদম চুপ কর এবং মহারাজ তার সৈন্যদের বলে যে এখনই এদেরকে এখান থেকে ধরে নিয়ে যাও, এদেরকে জিজ্ঞাসাবাদ করো যে এদেরকে আসলে এখানে কে পাঠিয়েছে। এবার মহারাজ তো শিয়াওশিয়াওকে বলে যে শিয়াওশিয়াও, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখন রাজকুমারী হয়েছো, তোমার কথা শহরের চারিদিকে ছড়িয়ে পড়েছে, তোমার মা বাবা আশেপাশে থাকলে তারা তোমার ব্যাপারে ঠিকই জানতে পারবে এবং তারা নিশ্চয়ই নিজে থেকেই তোমায় খুঁজতে আসবে। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। শিয়াওশিয়াও এবং সেড্রিক তাদের পড়াশোনা করছিল এবং তখনই ইউনাক এসে খবর দেয় যে একজন লোক ওই লোক দুটিকে অর্থাৎ যারা কিনা বাবা মা সেজে এসেছিল তাদেরকে কাজে লাগিয়েছিল, কিন্তু সে মুখোশ পরে থাকায় এরা ওই লোকটার আসল পরিচয় জানতে পারে না। এবং সেড্রিকের তো তখনই মনে হয় যে এই লোকগুলি অর্থাৎ যারা কিনা এই নকল মা বাবাকে পাঠিয়েছিল
তারা কিন্তু শিয়াও শিয়াওয়ের ছোটবেলার কাপড়ের টুকরোটা পাঠাতে সক্ষম হয়েছিল। তার মানে এদের পিছনে এমন কেউ রয়েছে যারা সত্যিকারের শিয়াও শিয়াওয়ের পরিবারের লোক, এবং এমন কেউ যাদের কাছে কিনা ভালো পয়সাও রয়েছে, কারণ তারা পয়সা দিয়েই তো এই লোকগুলোকে কাজে লাগিয়েছিল। এবং সেড্রিকের সন্দেহ হয় যে লর্ড লিনের স্ত্রী অর্থাৎ ফিওনাই হয়তো শিয়াও শিয়াওয়ের আসল মা। কিন্তু লর্ড লিন তো এখনো তার ব্যবসায়িক কাজ থেকে ফিরে আসেনি, সুতরাং এখন গেলে সেই টিলির দেখা পাওয়া যাবে। এবার সেড্রিক তো তখনই তার ইউনাককে বলে যে ওই দুটো লোক অর্থাৎ নকল বাবা মাকে এখনো বন্দি করে রাখো, এবং সব জায়গায় কথা ছড়িয়ে দাও যে শিয়াও শিয়াও তার আসল বাবা মা খুঁজে পেয়ে গেছে, যাতে এর পিছনে যে আছে সে যেন কোনো রকম সন্দেহ না করে। এবার সেড্রিক তো তখনই শিয়াও শিয়াওকে বলে যে এখন যদি আমরা জানতে পারতাম যে লর্ড লিনের বাড়িতে কি হচ্ছে, তাহলে আমাদের অনেকটা লাভ হতো। এবং শিয়াও শিয়াও বলে যে কোনো চিন্তা নেই, আমার জুনিয়র আছে, তো জুনিয়র গিয়ে কথা শুনে আসবে। এবার সেড্রিকের গার্ড তো জুনিয়রকে নিয়ে গিয়ে লর্ড লিনের বাড়ির সামনে ছেড়ে দেয়, এবং শিয়াও শিয়াওয়ের সেই পাখি বোন জানলা দিয়ে টিলি এবং তার কর্মচারীর সমস্ত কথা শুনতে পায়। এবার সেখানে তো টিলি এবং তার কর্মচারীটি আলোচনা করছিল যে তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে, এই নকল মা বাবা আসল মা বাবা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। এবার টিলি তো তখনই বলে যে এদের সাথে শিয়াও শিয়াওকে আমি অনেক দূরে পাঠিয়ে দেব, যাতে ও আর ক্যাপিটালে ফিরে আসতে না পারে। আর কিছু বছর পর যখন আর শিয়াও শিয়াওয়ের কথা কারো মনে থাকবেন, তখন আমি তাকে খতম করে দেব। ততদিনে আমার মেয়ের সাথেও রাজকুমার সেড্রিকের সম্বন্ধ হয়ে যাবে। এবং টিলি তো তখনই বলে যে কিন্তু আমার ফিওনার ব্যাপারটা নিয়ে খুব একটা ভালো লাগছে না। এক কাজ করো, তুমি কালকে ওই টেম্পেলে যাও এবং ওদেরকে কিছু স্লো পয়জন দিয়ে আসো, যার সাহায্যে কিনা ফিওনাও আর বেশি দিন বাঁচবে না, ওই মেয়েও থাকবে না আর মেয়ের মাও থাকবে না। এবার তারপরেই তো সেখানে তার মেয়ে পাইপার আসে, এবং পাইপার বলে ওঠে যে মা, তুমি তো বলেছিলে যে রাজকুমার সেড্রিক আমার সাথে খেলা করতে আসবে, আমাকেও রাজকুমারী বানিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে না কেন? এবং টিনি বলে যে তুমি এত তাড়াহুড়ো করছো কেন, কোনো চিন্তা করো না, তোমার মা সব কিছু ঠিক করে ফেলবে। মানে মায়ের দুষ্টুমির জন্য এখানে কিন্তু এই ছোট বাচ্চাটার ওপরও খুবই বাজে প্রভাব পড়ছিল। কিন্তু এই সমস্ত কথা তো জুনিয়র শুনে নেয়, এবং সে এই সমস্ত কথা গিয়ে শিয়াও শিয়াওকে বলে যে এরা কি আলোচনা করছে। এবং শিয়াও শিয়াও তো তার পাখি এবং তার মা বাবাকে অর্থাৎ তার নেকড়ে মা বাবাকে সবসময় জাদুই ঝর্ণার জল খাওয়াতো, তাই জন্যই তারা অন্যান্য অ্যানিমেলদের তুলনায় বেশি বছর বেঁচে ছিল, এবং তাদের বুদ্ধিটাও অন্যান্য অ্যানিমেলদের তুলনায় বেশি ছিল। এবার জুনিয়রের কথা শুনে সেড্রিক বুঝতে পারে যে তার মানে ফিওনাকে দূরের একটা টেম্পেলে রাখা হয়েছে, এবং সেড্রিক ঠিক করে যে পরের দিনই তারা সেই টেম্পেলে যাবে। এবার পরের দিনই শিয়াও শিয়াও এবং সেড্রিক তো সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা। এবং ঘোড়ার গাড়ির ভিতরে আমরা তো শিয়াও শিয়াওয়ের নেকড়ে মা বাবাকেও দেখতে পাই, কিন্তু অপর দিকে আমরা ফিওনাকে দেখি যে কিনা জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে ছুটে পালাচ্ছিল, এবং তার পিছনে অপর দুই সন্ন্যাসিনী ধাওয়া করেছিল। মানে ফিওনা ওই টেম্পল থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু টেম্পলের সন্ন্যাসীরা তাকে ধরার জন্যই ছুটছিল। এবার ছুটতে ছুটতে ফিওনা তো ক্ষতবিক্ষত হয়ে পড়ে, এবং সে গিয়ে পড়ে সেড্রিক আর শিয়াও শিয়াওয়ের গাড়ির সামনে। সে সেড্রিকের গার্ডের কাছে কাকুতি মিনতি করতে থাকে যে আমি শহর থেকে এসেছি, দয়া করে আমাকে একটু ক্যাপিটালে নিয়ে চলুন, আমার সন্তান সেখানে রয়েছে, আমি জানি যে আমার মেয়ে সেখানে রয়েছে। এবার এই সমস্ত ঝামেলা শুনে সেড্রিক তো ঘোড়ার গাড়ি থেকে বেরিয়ে আসে, এবং সে ফিওনাকে দেখতে পায়। কিন্তু আসলে তো সেড্রিক জানতো না যে লর্ড লিনের স্ত্রীকে কেমন দেখতে বা ফিওনাকে কেমন দেখতে। তাই সেড্রিক বলে যে ঠিক আছে, মহিলাকে ঘোড়ার গাড়ির বাইরের দিকটা বসিয়ে নিয়ে চলো, এবং এই কথা বলে সেড্রিক ভেতরে ঢুকে যায়। এবার ফিওনা তো গাড়িতে উঠে বসে, এবং সে ঘোড়ার গাড়ির পর্দা সরায়, এবং ততক্ষণে সেখানে টেম্পলে অপর দুই সন্ন্যাসিনীও চলে আসে, এবং তারা তো ফিওনাকে নিয়ে টানাটানি করছিল যে চলো আমাদের সাথে ফিরে চলো। কিন্তু তখনই গাড়ি থেকে বেরিয়ে আসে শিয়াও শিয়াও, এবং শিয়াও শিয়াওকে দেখে তার মা ঠিকই চিনতে পারে। ফিওনা শিয়াও শিয়াওকে জড়িয়ে ধরে বলে ওঠে যে আমার মেয়ে, আমি জানতাম যে আমার মেয়ে বেঁচে আছে। কিন্তু সেড্রিক তো শিয়াও শিয়াওকে সরিয়ে নেয়, কারণ ফিওনা খুবই পাগলের মতো করছিল। এবং টেম্পলের অপর দুই সন্ন্যাসিনী বলে ওঠে যে তোমরা কিছু মনে করো না, আসলে এই মহিলাটার মাথাটা একটু খারাপ হয়ে গেছে, এই 7-8 বছর বয়সী যে কোনো বাচ্চা মেয়েকে দেখলেই নিজের মেয়ে ভেবে জড়িয়ে ধরে, ওকে আমরা তাই জন্যই মন্দিরে নিয়ে যাচ্ছি। কিন্তু তখনই শিয়াও শিয়াও বলে ওঠে যে না। শিয়াও শিয়াও সেড্রিককে বলে যে সেড্রিক, তুমি ওকে ছেড়ে দিতে বলো, এই মহিলাকে আমার খুবই আপন মনে হচ্ছে। এবং তখনই তো ঘোড়ার গাড়ি থেকে শিয়াও শিয়াওয়ের নেকড়ে মা বাবা বেরিয়ে আসে,
তাদের দেখে ওই অপর দুই সন্ন্যাসিনী তো ফিওনাকে তখনই ছেড়ে দেয় এবং ফিওনা তখনই শিয়াও শিয়াওকে জড়িয়ে ধরে। ফিওনা বলে যে তোমার মুখ দেখেই আমি চিনতে পেরেছি যে এটা আমারই মেয়ে, এটা আমার মেয়ে ছাড়া অন্য কেউ হতেই পারে না। সেড্রিক কিন্তু শিয়াও শিয়াওকে একটুখানি সতর্ক করে দেয় যে শিয়াও শিয়াও, এখন কিন্তু তুমি রাজকুমারী, অনেকেই তোমাকে নিজের মেয়ে বলতে চাইবে, তুমি ভালো করে বুঝে শুনে নিও। কিন্তু শিয়াও শিয়াও বুঝতে পেরেছিল যে এটা তারই মা। সেড্রিক জিজ্ঞাসা করে যে আন্টি, তোমার নাম কি? এবং তখনই ফিওনা বলে যে আমার নাম ফিওনা। এবং সেড্রিকের গার্ড তো বলে ওঠে যে হ্যাঁ, লর্ড লিনের স্ত্রীর নামই তো ফিওনা। এবং সেড্রিকও শিওর হয়ে যায় যে তার মানে সে যেটা সন্দেহ করছিল সেটাই ঠিক, ফিওনাই হচ্ছে শিয়াও শিয়াওয়ের মা। এবং তারা তো ফিওনাকে নিয়ে রাজমহলে চলে আসে এবং তখনই সেড্রিকের একটা খুব ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। একবার সেড্রিক একটা টেম্পলে বেড়াতে গেছিল, সেই টেম্পলে ফিওনা প্রে করছিল যাতে সে তার মাকে খুঁজে পায়। এবং তখনই সেড্রিক ফিওনাকে দেখেছিল এবং ফিওনার সাথে যেহেতু শিয়াও শিয়াওয়ের মুখের খুব মিল, তাই জন্যই সেড্রিকের শিয়াও শিয়াওকেও প্রথম দেখাতে খুব চেনা চেনা লেগেছিল। যাই হোক, এবার ফিওনা তো জ্ঞান ফিরে আসে এবং সে তো এক মুহূর্তের জন্য ভাবছিল যে এটা কোনো স্বপ্ন কিনা, কিন্তু চোখ খুলে সে তো নিজের মেয়েকে দেখতে পায় এবং সে নিজের মেয়েকে জড়িয়ে ধরে। ফিওনা বলে যে তোমার নাম কি, কারণ সে তো নিজের মেয়ের নামকরণ করতে পারিনি। এবং শিয়াও শিয়াও বলে যে মা, আমার নাম শিয়াও শিয়াও। শিয়াও শিয়াও বলে যে মা, আমাকে ছোটবেলায় তোমরা ফেলে দিয়েছিলে কেন? এবং ফিওনা বলে যে সব আমারই দোষ, আমি ছোটবেলায় তোমায় প্রোটেক্ট করতে পারিনি। আমি ভেবেছিলাম যে লর্ড লিনকে বিয়ে করলে আমি কতই না সুখের জীবন কাটাবো, কিন্তু বিয়ের পর আমি এক অন্য দৃশ্য দেখতে পাই। আমি দেখতে পাই যে তার তো আগে থেকেই একজনকে পছন্দ, তার একজন উপপত্নী রয়েছে টিলি। আমি ভেবেছিলাম যে তার অত্যাচার আমি হয়তো সহ্য করে নেব, কারণ আমি প্রেগনেন্ট, আমার একটা বাচ্চা হবে সেই আশাতেই আমি বেঁচেছিলাম। কিন্তু আমার আর টিলির একদিনেই সন্তান জন্মগ্রহণ করে এবং জন্মের পর ওরা বলে যে আমার বাচ্চাটি নাকি মৃত বাচ্চা হিসেবে জন্ম নিয়েছে। ওরা সেই বাচ্চাকে আমার থেকে দূরে নিয়ে যায়, কিন্তু আমি জানতাম যে আমার বাচ্চা বেঁচে রয়েছে। আমি অনুভব করতে পারতাম যে আমার সন্তান কাছে পিঠেই কোথাও রয়েছে, তাই আমি এতদিনে আশা ছাড়িনি। তোমাকে আর একবার এই জীবনে দেখতে পাবো সেই আশাতেই আমি বেঁচেছিলাম। আমি পাগলের অ্যাক্টিং করতাম ওদের সামনে, যাতে ওরা আমাকে কোনো রকম থ্রেট মনে না করে, আর সেইভাবেই আমি এতদিন সারভাইভ করেছি। এবার তার মায়ের এই কষ্টের কথা শুনে শিয়াও শিয়াও তো তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে যে মা, তোমাকে কত কষ্ট করতে হয়েছে। কিন্তু ফিওনা বলে যে আমার কষ্ট বাদ দাও, তুমি এতদিন জঙ্গলে কোথায় না কোথায় থেকেছ, কত কষ্টেই না তোমাকে বড় হতে হয়েছে। এবং শিয়াও শিয়াও তখনই বলে যে না মা, তুমি আজকে যে নেকড়ে দুটোকে দেখলে, ওরাই আমার মা বাবা, ওরা আমাকে বড় করেছে, আমি তো খুব আরামেই বড় হয়েছি। এবং এই কথা শুনে ফিওনা তো একটু শান্তি পায়। এবার ফিওনা তো তখনই বলে ওঠে যে কিন্তু শিয়াও শিয়াও, তুমি এখন রাজকুমারী, তোমার এখন অনেক ক্ষমতা, তোমাকে এখন লোকেরা কত ভালোবাসছে। এই খবর যদি লর্ড লিন জানতে পারে তাহলে কিন্তু ও তোমাকে আমার থেকে কেড়ে নেবে। তুমি বরং ওই উলফ মাউন্টেনেই আবার ফেরত চলে যাও, তোমার এখানে থাকার দরকার নেই। এবং সেড্রিক তো তখনই বলে যে তোমায় কোনো চিন্তা করতে হবে না, আমি এই সাম্রাজ্যের রাজকুমার, আমি তোমাদের দুজনকেই খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারবো। লর্ড লিন কখনো এই শিয়াও শিয়াও এর কোনো ক্ষতিই করতে পারবে না। এবং এই কথা শুনে ফিওনা একটু স্বস্তি বোধ করে এবং তারা মা মেয়েতে তাদের এতদিনের জমে থাকা নানা রকমের গল্প শুরু করে। কিভাবে এতদিন শিয়াও শিয়াও জঙ্গলে কাটিয়েছিল সেই নিয়ে সে নানা গল্প তার মায়ের কাছে করতে থাকে। এবং অপরদিকে আমরা টিলিকে দেখতে পাই। এবার টিলি তো খবর পেয়েছিল যে ফিওনা টেম্পল থেকে পালিয়েছে, কিন্তু টিলি এটা জানতো না যে ফিওনার সাথে শিয়াও শিয়াওয়ের দেখাও হয়ে গেছে। এবার টিলির তো এই কথা শুনে মাথা খারাপ হয়ে যায় যে ফিওনা যদি আবার ফিরে আসে তাহলে সে যে এত কষ্ট করে এত প্ল্যান করলো সব তো ভেস্তে যাবে। এবং টিলি তখনই ঠিক করে যে লর্ড লিন তার ব্যবসায়িক কাজ থেকে ফিরে আসার আগেই ফিওনাকে খুঁজে তাকে খতম করতে হবে। অপরদিকে আমরা শিয়াও শিয়াও এবং তার মা ফিওনাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তারা তো এই প্রথমবার মা মেয়েতে বসে একসাথে খাওয়া দাওয়া করছিল এবং বলতে গেলে শিয়াও শিয়াওই তার মায়ের বেশি খেয়াল রাখছিল। এবং তখনই সেড্রিক এসে খবর দেয় যে মহারাজ লর্ড লিনকে ডেকে পাঠিয়েছে। মহারাজ লর্ড লিনের থেকে জানতে চান যে তার বাড়িতে কি অনাচার হচ্ছে। এবার লিনের নাম শুনতেই ফিওনা তো একদমই ট্রমাটাইজড হয়ে যায়, ভয় পেয়ে যায়, কারণ এতদিনের অত্যাচারের ছাপ তার উপর এখনো ছিল। এবং শিয়াও শিয়াও তখন তার মায়ের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে যে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমায় কেউ কিচ্ছু করতে পারবে না। এবং এই কথা শুনে ফিওনা তো একদমই ভয় পেয়ে যায় এবং সে তো
এবার অপরদিকে আমরা লর্ড লিনের বাড়ির দৃশ্য দেখতে পাই। লর্ড লিন তো এতদিন পর ব্যবসা থেকে ফিরে এসেছিল। লর্ড লিন জানতো না যে এতদিন এখানে কি হয়েছে, এবং তখনই একজন বলে যে মহারাজ লিনকে প্রাসাদে ডেকে পাঠিয়েছে। এবার লিন তো বলে ওঠে যে টিলি, তুমি কি কিছু গন্ডগোল করেছো নাকি? এবং টিলি বলে যে না না, মহারাজ নিশ্চয়ই সেড্রিকের সাথে পাইপারের বিয়ে ঠিক করছে, তাই জন্যই ডেকে পাঠিয়েছে। এবার লিন তো খুশি মনে মহারাজের কাছে যায় এবং সে মহারাজকে জিজ্ঞাসা করে যে মহারাজ, আপনি কি জন্য আমাদের ডেকে পাঠিয়েছেন? এবং মহারাজ তো তার হাতের কাছে থাকা একটি খাতা লিনের দিকে ছুঁড়ে মারে এবং বলে যে লি, তোমার বাড়িতে কি অন্যায় হচ্ছে? হ্যাঁ, তুমি তোমার নিজের পত্নী আর সন্তানকে ছেড়ে উপপত্নীকে নিয়ে মেতে উঠেছো। এবং তখনই তো সেখানে শিয়াও শিয়াও আর ফিওনা আসে। মহারাজ বলেন যে দেখো তো এই বাচ্চাটাকে চিনতে পারো কিনা? এবং লিন তো বলে ওঠে যে না, আমি এই বাচ্চাকে চিনি না। এবং তখনই ফিওনা বলে যে ও, তুমি তোমার নিজের মেয়েকে চিনতে পারছো না? এবার লিন তো বলতে থাকে যে না না, এটা কখনো হতেই পারে না, এই বাচ্চা আমার হতেই পারে না, তুমি তো মৃত সন্তান জন্ম দিয়েছিলে। এবং ফিওনা তখনই লিনকে ঠাস করে এক চড় মারে। ফিওনা বলে যে আমি তোমাকে কতবার বলেছিলাম যে আমি কোনো মৃত বাচ্চার জন্ম দিইনি, আমার সন্তান বেঁচে আছে। এবার লিন তো তখনই টিলিকে বলে যে তুমি এই ব্যাপারে আগে থেকেই জানতে, তাই না? এবং সে টিলিকে ঠাস করে এক চড় মারে। এবার ফিওনা তখনই মহারাজকে বলে যে মহারাজ, এতদিন আমার সাথে যা হয়েছে আমি সবই মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন আর না। আপনি দয়া করে আমায় ডিভোর্সের অনুমতি দিন। আমি এই মানুষটির সাথে থাকতে চাই না। আপনি আমাকে এবং শিয়াও শিয়াওকে আলাদা হয়ে যাওয়ার অনুমতি দিন। এবার লিন তো তখনই বলে ওঠে যে মহারাজ, এটা একটা ভুল বোঝাবুঝি। তাছাড়া প্রাচীনকাল থেকেই কেবলমাত্র স্বামীরাই তাদের স্ত্রীদের ডিভোর্স দিতে পারে, সুতরাং দিলে সেটা আমি দেব। আসলে ফিওনার বাড়ি অর্থাৎ ফিওনার মা বাবা খুবই বড় লোক ছিল এবং সে নিজের বিয়ের সময় অনেক দামি দামি উপহার গয়নাগাটি সবকিছু এনেছিল। লিনের সেটার প্রতি লোভ ছিল, তাই জন্য সে ফিওনাকে ডিভোর্স দিতে চাইছিল না। এবং সেড্রিক তো তখনই তার দাদুকে অর্থাৎ মহারাজকে বলে ওঠে যে মহারাজ, একটা দেশ চালানোর আগে মানুষকে নিজের সংসার চালানো শিখতে হয়। লর্ড লিন যেখানে নিজের সংসারের হালই ঠিকমতো ধরতে পারছে না, সেখানে সে মন্ত্রী হয়ে দেশের ভালো কি করে করবে? আমি নিজে গিয়ে দেখেছি যে লিনের বাড়িতে সে তার উপপত্নীকে প্রধান স্ত্রীর মর্যাদা দিয়েছে। তার উপপত্নী তার সংসার চালাচ্ছে, যেখানে কিনা তার প্রধান স্ত্রীকে ব্যাকইয়ার্ডে বন্দি করে রাখা হয়েছে। এরা কি কখনোই কোনো সম্মানীয় ব্যক্তির কাজের নমুনা হতে পারে? এবার লিনের মধ্যে তো বিন্দু মাত্র অনুতাপ ছিল না, সে তো তখনও মুখে মুখে তর্ক করে যাচ্ছিল। এবং তখনই মহারাজ বলেন যে একদম চুপ করো, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে তোমরা কি করেছো তার। এবং তখনই সেখানে সেই নকল মা বাবা এবং সেই যে সন্ন্যাসিনী দুইজন ছিল তাদেরকে ধরে নিয়ে আসা হয়। এবং তারা তো স্বীকার করে যে হ্যাঁ, এই টিলি তাদেরকে এই সমস্ত কাজ করতে বলেছিল। এবার লিন তো তখনই টিলির ওপর চেঁচাতে থাকে যে তোমার কি মাথায় এতটুকু বুদ্ধি নেই? এবং সে টিলিকে ঠাস করে এক চড় মারে। যদিও সে কিন্তু নিজেও জানতো যে ফিওনাকে মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। এবার টিলি তখনই বুদ্ধি করে ভিকটিম কার্ড প্লে করে এবং টিলি বলে যে তুমি আমার কথাটা একবার ভেবে দেখো, আমি তো নিজের সন্তানের জন্যই এমনটা করেছি। উপপত্নীর মেয়েরা কখনোই সেই রকম সম্মান পায় না। আমি নিজের বাচ্চাটার কথা ভেবে, নিজের মেয়েটার কথা ভেবে এমনটা করেছি। এর জন্য কি সত্যিই আমার শাস্তি হওয়া দরকার? এবার এত কিছু ড্রামা করার ফলে মহারাজ তাদেরকে বন্দি করেন না বা মৃত্যুদণ্ড দেন না, কিন্তু মহারাজ ফিওনাকে লিনকে ডিভোর্স দেওয়ার অধিকার দেন এবং ফিওনা সেখানেই লিনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। এবার ফিওনা আর শিয়াও শিয়াও রাজসভা থেকে বেরিয়ে এলে তারা দেখে যে সেখানে টিলি এবং লিন দাঁড়িয়ে আছে। এবার লিন তখনও জানতো না যে শিয়াও শিয়াওয়ের আসলে এই রাজ্যে কি ক্ষমতা, মানে শিয়াও শিয়াও যে একজন রাজকুমারীর মর্যাদা পেয়ে গেছে। তাই লিন বলে ওঠে যে ফিওনা, তুমি একজন ডিভোর্সি, তোমার মা বাবাও মারা গেছে, তোমার পরিবারেরও কোনো ক্ষমতা নেই। আমিও দেখবো যে একটা বাচ্চা মেয়ে আর একটা ডিভোর্সি কতদিন কোনো স্বামী ছাড়া থাকতে পারে। আজ তো তুমি অহংকার করে আমায় ছেড়ে চলে গেলে, এরপর তোমাকে ঘুরে আমার কাছেই আসতে হবে। এবং এই বলে লিন তো সেখান থেকে চলে যায়। এবার শিয়াল শাও তো বলে ওঠে যে মা, আজকে আমি এই বদমাইশ বাবাটাকে কিচ্ছু বলছি না, কিন্তু এই বদমাইশ লোকটা যদি এরপর তোমায় কিছু বলতে আসে তাহলে কিন্তু আমি ওকে ছাড়বো না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন ফিওনা লিনের বাড়িতে যায় এবং ফিওনা তার বিয়ের সময় 150 সিন্দুক ধনরত্ন এনেছিল, সেই সব কিছু ফিওনা সেখান থেকে ফেরত নিয়ে চলে যায়। এবার পাইপার তো তখনই বলে ওঠে যে মা, ওরা আমাদের গয়নাগুলো কেন নিয়ে চলে যাচ্ছে? এবং শিয়াও শিয়াও বলে যে তোমাদের গয়না? তোমরা এতদিন আমার মায়ের গয়না পরে এত স্টাইল করতে, এখন আমার মা তার নিজের সব জিনিস ফিরিয়ে নিয়ে যাচ্ছে।
এবং শিয়াও শিয়াও আর ফিওনা সেখান থেকে নিজেদের সমস্ত জিনিস নিয়ে চলে যায়। এবার লিন তো তখনই তার একটা লোককে বলে যে এখনই ওদের দুজনকে ফলো করো, দেখো যে ওরা কোন বাড়িতে গিয়ে উঠছে। ওরা আমার সাথে যা করেছে আমিও তার বদলা নিয়েই ছাড়বো। এবার শিয়াও শিয়াও আর ফিওনা তো শিয়াও শিয়াওকে মহারাজ যে একটা ভিলা দিয়েছিল সেই ভিলাতে এসে ওঠে, যেটা তাদের দুজনের জন্য একদম পারফেক্ট মিষ্টি একটা বাড়ি ছিল। এবং সেখানে শিয়াও শিয়াও ফিওনার সাথে তার নেকড়ে মা বাবা জুনিয়র সকলের পরিচয় করিয়ে দেয়। এবং ফিওনা তো তার নেকড়ে মা বাবাকে অনেক ধন্যবাদ জানায় এতদিন তার সন্তানের দেখভাল করার জন্য। এবার অপরদিকে এতক্ষণে লর্ড লিন এই খবরটা পায় যে শিয়াও শিয়াও আসলে একজন রাজকুমারী এবং মহারাজ শিয়াও শিয়াওয়ের নামে এত এত ধন সম্পত্তি লিখে দিয়েছে। এবং এই কথা শোনা মাত্র লিনের তো মাথা খারাপ হয়ে যায়, কারণ লিনের হাত থেকে তো মস্ত বড় একটা সুযোগ ফসকে গেল। এবং আমরা দেখতে পাই যে লিনের ঘরের বাইরে জুনিয়র বসে তখন সব কথাই শুনছিল। এবার সেখানে তো টিলি আসে এবং লিন তো টিলিকে এক চড় মারে যে তুমি সবকিছু জানার পরও আমাকে আসল কথাটা বলনি, তাই না? এবং তিনি বলে যে কেন বলবো আমি, বললেই তো তুমি আমাকে এবং আমার মেয়েকে ছেড়ে ওদের দিকে হয়ে যেতে, সেটা আমি নিজের চোখে দেখতে পারবো। এবং এই কথা শুনে লিনের তো মাথা আরো গরম হয়ে যায়। এবং টিলি তো তখনই বলে যে লিন, একটা কথা মনে রাখবে, তোমার সম্বন্ধে আমি যা যা জানি সেগুলো যদি আমি ফাঁস করে দিই তাহলে কিন্তু তুমি বাঁচবে না। তাই যদি আমার কিছু হয় আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। এবং এই কথা শুনে লিন তো রেগে গিয়ে তাকে আরো এক চড় মারে। কিন্তু তখনই সেখানে পাইপার ছুটে আসে এবং সে নিজের মাকে জড়িয়ে ধরে বলে যে বাবা, মাকে তুমি আর মেরো না। লিন বলে যে আজ থেকে 5 ঘন্টা প্রতিদিন তুমি নীল জাউন হয়ে শাস্তি ভোগ করবে। এবার পাইপার তো তখনই বলে ওঠে যে মা, বাবা এমনটা কেন করছে, বাবা তো তোমাকে খুব ভালোবাসতো, তাই না? এবং টিলি বলে যে পাইপার, একটা কথা মনে রাখবে, ছেলেদের মনের কোনোই নিশ্চয়তা নেই, কেবলমাত্র পয়সা আর ক্ষমতা, এই দুটো জিনিসই তোমায় জীবনে ভালো রাখতে পারে। এবার দেখতে গেলে পাইপারেরও তো কোনো দোষ ছিল না, কারণ সে একটা ছোট বাচ্চা ছিল, তাকে ছোটবেলা থেকেই যেভাবে মানুষ করা হচ্ছে সে তো সেভাবেই মানুষ হচ্ছিল, তাই তার কি কোনো দোষ ছিল? তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিও। এবার জুনিয়র তো এই সমস্ত কথা শোনে এবং সে গিয়ে শিয়াও শিয়াও এবং ফিওনাকে জানায় যে এদিকে তাদের কি অবস্থা। এবার আমরা দেখতে পাই যে রাতের বেলা শিয়াও শিয়াও এবং ফিওনা তো ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুটা রাত গভীর হতেই শিয়াও শিয়াও উঠে পড়ে এবং সে তার নেকড়ে মা বাবার সাথে তাদের ছাদে চলে আসে, কারণ তারা তো এই খোলা মেলা তারা ভরা আকাশ দেখতে অভ্যস্ত ছিল। সে তার নেকড়ে মা বাবাকে বলে যে মা বাবা, আমি জানি তোমরা জঙ্গলে থাকতে অভ্যস্ত, তোমাদের এখানে অসুবিধা হচ্ছে না তো? এবং তার মা বাবা বলে যে কোনো অসুবিধা হচ্ছে না, আমরা যতক্ষণ না বুঝছি যে তুমি একদম সেফ হাতে আছো ততক্ষণ আমরা কোথাও যাব না। এবং জুনিয়র তো বলে যে শিয়াও শিয়াও, আমি তো পাখি, আমার কোনো জায়গাতে থাকতেই কোনো অসুবিধা নেই, তুমি আমাকে ভালো মতো খাওয়া দাওয়া দিলে আমি সব জায়গাতেই তোমার সাথে থাকবো। কিন্তু তখনই তারা ছাদের ওপর থেকে দেখতে পায় যে লিন শয়তান তাদের বাড়িতে আসছে এবং লিন তো তাদের বাড়ির দরজা এসে নক করে এবং দরজা খুলেই শিয়াও শিয়াও তার গায়ে পটি ছিটিয়ে দেয়। এবার লিন তো বলে ওঠে যে আমি তোমার বাবা, তুমি আমার সাথে এমনটা করার সাহস পাও কি করে? এবং শিয়াও শিয়াও তার নেকড়ে বাবাকে দেখিয়ে বলে যে এটা আমার বাবা, তুমি আমার কেউ না, তুমি এখানে থাকলে আমি আবারও তোমার সাথে এমনটাই করব। তুমি আমার মায়ের সাথে যা করেছো তারপর কখনোই আমি তোমাকে বাবা হিসাবে মানবো না। এবার তার নেকড়ে মা বাবা তো তখনই ভাউ ভাউ করে লিনকে ভয় দেখিয়ে দেয় এবং জুনিয়রও তখন গিয়ে লিনের মাথায় পটি করে দেয় এবং লিন তো সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এবার পরের দিন আমরা দেখতে পাই শিয়াও শিয়াও এবং সেড্রিককে। মহারাজ তো বলেই দিয়েছিল যে শিয়াও শিয়াও এখন তার রাজ চিকিৎসালয়ে শিক্ষা লাভ করতে পারবে। এবং রাজ চিকিৎসালয়ে যে সমস্ত চিকিৎসকরা ছিল, অর্থাৎ এক একটা ডিপার্টমেন্টের এক একজন যে হেড ডক্টর ছিল, তাদের মধ্যে মারামারি লেগে গেছিল যে কে শিয়াও শিয়াওকে আগে শেখাবে। এবং শিয়াও শিয়াও তো তখনই তাদের শান্ত করে বলে যে আমি তোমাদের সকলের থেকেই শিখবো, তোমরা মারামারি করো না। এবং শিয়াও শিয়াও তাদের সকলকেই তার সেই জাদুই ঝর্ণার জল এক শিশি করে দেয় এবং তার বদলে তারা শিয়াও শিয়াওকে তারা যে সমস্ত কিছু শিখেছে, জ্ঞান অর্জন করেছে, সেই সব কিছু শেখাতে শুরু করে। এবার অপরদিকে আমরা পাইপারকে দেখতে পাই। পাইপারের এখন এমন অবস্থা হয়েছিল যে আগে তার সাথে যে সমস্ত বাচ্চারা মেলামেশা করতো তারা আর পাইপারের সাথে মেলামেশা করছিল না, কারণ পাইপার একজন উপপত্নীর সন্তান, সেটা এখন সবাই জেনে গেছিল। এতদিন সে বাড়ির একমাত্র মেয়ে অর্থাৎ প্রধান মেয়ে হয়েই ছিল, কিন্তু সেটা তো এখন খণ্ডিত হয়ে গেছিল। এবং পাইপার তাই তার মায়ের কাছে এসে কান্নাকাটি করছিল
এবং তখনই টিলি তাকে বলে যে পাইপার, তোমাকে ওই শিয়াও শিয়াওয়ের সাথে ভালো করে মেলামেশা করতে হবে, ওর সাথে ভালো করে মানিয়ে থাকতে হবে। তুমি যাও, তুমি ওর সাথে মেশার চেষ্টা করো। এবার পাইপার তো বলে ওঠে যে না, আমি ওর ফলোয়ার হয়ে থাকতে পারবো না। কিন্তু টিলি তাকে বোঝায় যে তোমাকে মন থেকে করতে বলছি না, কিন্তু তোমাকে এরকম দেখাতে হবে। এবার এই কথা মতো পাইপার তো পরের দিন শিয়াও শিয়াওয়ের সাথে ভাব করার জন্য চলে আসে, কিন্তু শিয়াও শিয়াও তাকে কোনো পাত্তা দেয় না। কারণ শিয়াও শিয়াওয়ের মনে ছিল যে প্রথম দিন পাইপার তো তার সাথে ভালো বিহেভ করেনি, এবং সেড্রিকও তাকে সতর্ক করে দেয় ও নিশ্চয়ই কিছু একটা গোপন উদ্দেশ্য নিয়ে এসেছে, তুমি এত সহজে গলে যেও না। এবার টিলি তো তার মেয়েকে শিখিয়ে দেয় যে একদিনে না হলেও তোমাকে রোজ রোজ চেষ্টা করতে হবে, একদিন না একদিন শিয়াও শিয়াও গলবেই। এবং পাইপার প্রতিদিনই শিয়াও শিয়াওয়ের সাথে দেখা করতে আসে, কোনোদিন মিষ্টি নিয়ে, কোনোদিন কিছু নিয়ে, এরকম, যাতে কিনা শিয়াও শিয়াও তার বন্ধু হয়ে যায়। কিন্তু শিয়াও শিয়াও কিছুতেই গলছিল না। এর অপরদিকে আমরা লিন এবং টিলিকে দেখতে পাই। এবার মহারাজ তো শাস্তি স্বরূপ লিনের মাইনা কমিয়ে দিয়েছিল, তাই জন্য তাদের সংসারে টান পড়ছিল। টিলি বলে যে লিন, আমার কাছে একটা আইডিয়া আছে যাতে আমরা আমাদের পরিবারের সম্মান ফিরে পাবো, এবং তুমি আর আমি এতদিন যেটা চেষ্টা করছি, অর্থাৎ শিয়াও শিয়াওকে হাত করে নেওয়া, সেইটাও আমরা করতে পারবো। এবং তারা দুজনে মিলে প্ল্যান করে যে তারা সেড্রিক শিয়াও শিয়াওকে কিডন্যাপ করাবে। কিন্তু তাদের এই প্ল্যানের কথা রাজকুমার কিথের একজন চর শুনে নেয়, এবং সে রাজকুমার কিথকে গিয়ে এই খবর দেয়। কিথ বলে যে ওরা শুধু কিডন্যাপ করানোর প্ল্যান করছে, ঠিক আছে, আমি ওদের হত্যা করানোর প্ল্যান করব। ওরা যে কিডন্যাপারগুলোকে লাগাবে তাদেরকে সরিয়ে সেখানে আমাদের লোক ঢুকিয়ে দেবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে শিয়াও শিয়াও এবং সেড্রিক কোথাও একটা ঘুরতে গেছিল, এবং কি তো ঠিক করে যে এটাই হচ্ছে বেস্ট সুযোগ তাদেরকে সরিয়ে দেওয়ার। কিন্তু সে তখনই সিনে আসবে যখন কিনা ফিওনার লোকেরা সেখানে আসবে। এবার ফিওনার প্ল্যান অনুযায়ী শিয়াও শিয়াও আর সেড্রিকের সামনে দিয়ে একটি বাচ্চাকে নিয়ে একটি লোক চলে যায়, মানে বাচ্চাটিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ফলে সেড্রিক তো সঙ্গে সঙ্গে তার গার্ডদের ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেয়, এবং তাদের কাছে আর কোনো বডিগার্ড ছিল না। তখনই তাদের সাথে যুক্ত হয়ে যায় পাইপার। পাইপার বলে যে শিয়াও শিয়াও, আমি কি কিছুক্ষণ তোমার সাথে থাকতে পারি? আসলে আমি মা বাবার সাথেই এখানে এসেছিলাম, কিন্তু ভিড়ে আমরা আলাদা হয়ে গেছি। যতক্ষণ না আমি ওদের খুঁজতে পারছি, আমি কি তোমার সাথে একটু থাকবো? এবার এরকম একটা বিষয়ে শিয়াও শিয়াও তো আর পাইপারকে না করতে পারে না, এবং শিয়াও শিয়াও বলে যে ঠিক আছে, তুমি আমাদের সাথেই থাকো। এবং পাইপার মনে মনে ভাবে যে মায়ের প্ল্যানের প্রথম স্টেপটা তো কমপ্লিট হয়ে গেল, এবার সেকেন্ড স্টেপটার পালা। এবং সেকেন্ড স্টেপটা ছিল অপহরণ। সঙ্গে সঙ্গে কিছু গুন্ডারা এসে তাদেরকে সেখান থেকে তুলে নেয় এবং তাদের ঘন জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে রাখে। এবার এখানে তো আমরা ৩-৪টি গুন্ডাকে দেখতে পাই, এবং এই গুন্ডাদের মধ্যে একটা গুন্ডাদের লিডারও ছিল। এবার রাতের বেলা শিয়াও শিয়াও, সেড্রিক এবং পাইপার তিনজনেরই জ্ঞান ফিরে আসে অজ্ঞান অবস্থা থেকে, এবং তারা বুঝতে পারে যে তাদেরকে অপহরণ করা হয়েছে। এবার পাইপার তো মনে মনে ভাবে যে এই লোকগুলোকে তো খুবই ভয়ঙ্কর দেখতে লাগছে, কিন্তু যাই হোক না কেন, এরা তো আমার মায়ের পাঠানো ওই লোক, সুতরাং এরা নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করবে না। আমাকে এমন ভাব দেখাতে হবে যেন আমি সেড্রিককে আর শিয়াও শিয়াওকে বাঁচালাম, যাতে কিনা ওরা আমার সাথে বন্ধুত্বটা করে নেয়। মানে টিলির এটা প্ল্যান ছিল না যে সে শিয়াও শিয়াও বা সেড্রিকের কোনো ক্ষতি করবে। সে সিচুয়েশনটা এমন সৃষ্টি করতে চেয়েছিল যাতে পাইপার সেখানে হিরো হয়, যাতে কিনা তার মেয়েকে আবার সবাই পছন্দ করতে শুরু করে। কিন্তু সে তো এটা জানতো না যে তার লোকদের বদলে দেবে রাজকুমার কিথ। এবার সেই গুন্ডা দলের লিডার তখনই উঠে আসে, এবং গুন্ডা দলের লিডার বলে যে এবার এদেরকে মেরে দেবার সময় এসেছে, এবং সে তো ছুরি নিয়ে পাইপারদের দিকে এগিয়ে আসছে। এবার সেড্রিক তো হাত পা বাঁধা অবস্থাতেই তাদের ধাক্কা মেরে সরিয়ে দেয়, এবং পাইপার তো তখন ভয় পেয়ে বলে ওঠে যে তোমরা আমাকে মারছো কেন, আমার মাই তো তোমাদের কাজে লাগিয়েছে। এবং শিয়াও শিয়াও আর সেড্রিক বুঝতে পারে যে তার মানে আসল ব্যাপারটা কি। এবার গুন্ডা দলের লোকটি তখনই তার যে অ্যাসিস্ট্যান্টগুলি ছিল, মানে অন্যান্য চেলা গুন্ডাদের সেখানেই মেরে ফেলে। গুন্ডা দলের লিডার বলে যে ভালোই হয়েছে তোমাদেরকে খতম করে দেওয়া গেছে, কারণ এমনিতেও ওরা আমাকে যে টাকা দিচ্ছে সেটা খুবই কম, এরা না থাকলেই আমি একাই সেই টাকাগুলো নেব। এবার গুন্ডা দলের লোকটি তো প্রথমেই পাইপারের ওপরই হামলা করতে যায়, এবং তখনই শিয়াও শিয়াও তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে তার মা বাবাকে সেখানে নিয়ে আসে, এবং জঙ্গলে আরো যত নেকড়ে বাঘা ছিল সবাই এসে গুন্ডাটিকে ছিঁড়ে খুঁড়ে খতম করে দেয়।
এই দৃশ্য দেখে পাইপার তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং শিয়াও শিয়াওয়ের মা বাবা তো তার হাতের দড়ি খুলে দিতে তাকে সাহায্য করে। শিয়াও শিয়াও তো তাড়াতাড়ি করে আগে সেড্রিককে দড়ির বন্ধন থেকে মুক্ত করে। এবার সেড্রিক তো তখনই বলে যে এবার তো পাইপারও তোমার ওই ম্যাজিক্যাল স্পেসের কথা জেনে গেল। ও যদি গিয়ে সবাইকে বলে দেয় তাহলে কি হবে? এবং শিয়াও শিয়াও বলে যে তুমি কোনো চিন্তা করো না। এবার সামনে জমিতে একটা ম্যাজিক্যাল মাশরুম হয়েছিল। শিয়াও শিয়াও সেই ম্যাজিক্যাল মাশরুমটা পাইপারকে খাইয়ে দেয়, যেটা খেলে মানুষের হ্যালুসিনেশন হয় এবং মানুষে ভুলভাল বকে। শ্যাও শ্যাও বলে যে এটা খেয়ে পাইপার অনেক ভুলভাল কথাই বলবে। সেখানে যখন ও আমার ম্যাজিকের কথা বলবে লোকে সেটাকেও ভুলভাল হ্যালুসিনেশন ভেবেই নেবে। এবং সেড্রিক তো বলে যে বাহ শিয়াও শ্যাও, সত্যি তোমার বিশাল বুদ্ধি। এবার তারা পাইপারকে নিয়ে শিয়াও শ্যাওয়ের নেকড়ে মা বাবার সহযোগিতায় কাছের একটি গুহাতে আসে রাত কাটানোর জন্য। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা মহারাজ, ফিওনা এবং তার সাথে লিন এবং টিলিকেও দেখতে পাই। তারা তো সকলেই জঙ্গলে এসেছিল পাইপার, সেড্রিক, শ্যাও শ্যাওকে খোঁজার জন্য। বাচ্চাগুলি রাতের বেলা না ফেরায় প্রত্যেকেই প্রচন্ড চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু একমাত্র টিলি নকল নকল চিন্তিত হওয়ার নাটক করছিল। টিলি তার স্বামীকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না, কারোরই কোনো ক্ষতি হবে না। মাঝখান থেকে পাইপার সবার কাছে হিরো হয়ে উঠবে। কিন্তু আসলে তো রাজকুমার কিথ জান যে আসলে ব্যাপারটা কি হয়েছে। এবার তখনই সেখানে কিথের একজন সিপাহী এসে বলে যে মহারাজ, আমরা প্রায় সারা শহরই খুঁজে ফেলেছি, সেখানে কিন্তু বাচ্চাগুলির কোনো দেখাই পাইনি। এবং মহারাজ তো বলে ওঠেন যে শহর কেন, দরকার হলে মাটির তলা অব্দি খুঁজে ফেলো, কিন্তু আমি আমার নাতিকে আর শিয়াও শিয়াওকে এক্ষুনি দেখতে। এবার মহারাজরা তো জঙ্গলের মধ্যে দিয়ে বাচ্চাদের খুঁজতে খুঁজতে এগোতে থাকে এবং সেখান তারা আগের দিনের ওই যে কিডন্যাপার গুলো ছিল তাদের বডিগুলি দেখতে পায় এবং তাদের নেকড়েরা পুরোই ফালা ফালা করে দিয়েছিল। এই দৃশ্য দেখে সকলের তো প্রায় বমি এসে যায় এবং সকলেই ভয় পেয়ে যায়। লিন তো টিলিকে সাইডে রেখে নিয়ে বলে যে এই তোমার কিডন্যাপাররা, এরা যদি এখানে মরে পড়ে থাকে তাহলে বাচ্চাগুলো কোথায়? তুমি যদি আর কিছু গন্ডগোল করেছো তাহলে কিন্তু তোমার খবর আছে। কিন্তু এই বডিগুলো দেখে ফিওনা ভয় পায় না, কারণ ফিওনা বুঝতে পেরেছিল যে বাচ্চাদের কোনো চিহ্ন এখানে নেই, তার মানে বাচ্চারা নিশ্চয়ই ঠিক আছে। এবার রাজকুমার কিথ তো তখনই বলে ওঠে যে মহারাজ, এই লোকগুলো এইভাবে মারা গেছে, বাচ্চারা কি আর বেঁচে থাকবে? তাছাড়া গত রাতে বৃষ্টিও হয়েছে, ল্যান্ডস্লাইডও হয়েছে, সেখানেও তো বাচ্চাদের কিছু একটা হয়ে যেতে পারে। এবং মহারাজ তখনই বলে যে তুমি একদম চুপ করো, তুমি কি চাও যে বাচ্চারা আর ফিরে না আসুক? এবার কিথ তো ইমোশনাল ড্রামা করতে থাকে যে মহারাজ, ওরা তো আমারও সন্তানেরই সমান, তাই না? কিন্তু কিথের মনে মনে ভয় তো ছিলই যে বাচ্চাদের বডি তো দেখা যাচ্ছে না, তার মানে বাচ্চাগুলো কি কোনোভাবে বেঁচে গেল? এবং কি তার সৈন্যদের বলে যে তাড়াতাড়ি গিয়ে খোঁজ লাগাও। এবার অপরদিকে আমরা শিয়াও শিয়াও, পাইপার এবং সেড্রিককে দেখতে পাই। তারা তো সকাল হতে গুহা থেকে বেরিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে পাইপারের সেই ম্যাজিক্যাল মাশরুমের ঘোর তো এখনো কাটেনি। এবার তারা কিছু দূর এগোনোর পরই সেখানে তাদেরকে কিথের বডিগার্ডটি খুঁজে পায় এবং সেই সৈনিকটি বলে যে রাজকুমার, আপনাকে শেষমেশ আমি খুঁজে পেলাম, আপনারা তাড়াতাড়ি চলুন, মহারাজরা হন্যে হয়ে আপনাদের খুঁজছে। কিন্তু সেড্রিকরা এগিয়ে গেলেই কিথের সেই সৈনিকটি তাদের ওপর একটা হলুদ পাউডার ছড়িয়ে দেয়, যাতে কিনা ধোঁয়ার মধ্যে তারা কনফিউজ হয়ে যায় এবং সে তার তলোয়ার নিয়ে শিয়াও শিয়াওয়ের ওপর হামলা করে। এবং সে জানতো যে শিয়াও শিয়াওকে বাঁচাতে তার নেকড়ে মা বাবা তো আসবেই এবং সে শিয়াও শিয়াওয়ের মা বাবার ওপর হামলা করে। কিন্তু এই দৃশ্য দেখে শিয়াও শিয়াও আর শান্ত থাকতে পারে না এবং সে তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে সেখানে থাকা একটা বড় পাথর তুলে নেয় এবং সেই পাথরটা সে ওই সিপাহীর ঘাড়ে ফেলে এবং সেই শয়তান সিপাহীটি তো সেখানেই খতম হয়ে যায়। এবং কিছু দূর এগিয়েই তো শিয়াও শিয়াওরা মহারাজ এবং বাকিদের দেখা পেয়ে যায়। এবার তারা তো এই লোকটার বডি দেখে খুবই অবাক হয়ে যায় যে এভাবে এত বড় একটা পাথর কি করে চাপা পড়লো। এবং শিয়াও শিয়াও তো তখনই বলে যে মহারাজ, এই লোকটা আমাদের মারার জন্য এসেছিল, কিন্তু তখনই পাহাড়ের ওপর থেকে এই পাথরটা গড়িয়ে লোকটার ওপর পড়ে। এবার মহারাজ তো ভীষণই বুদ্ধিমান ব্যক্তি ছিলেন এবং মহারাজ এই লোকটির পোশাক আশাক দেখিয়ে বুঝতে পারেন যে এটা কিথের সৈন্য। মহারাজ বলেন যে কিথ, লোকটির পোশাক আশাক দেখিয়ে তো বোঝা যাচ্ছে যে তোমার সৈন্য, তা তোমার সৈন্য সেড্রিকদের কেন মারতে গেছিল? এবার কিথ তো তখনই বলে ওঠে যে মহারাজ, আমি প্রতিজ্ঞা করছি যে এর পিছনে আমার কোনোই হাত নেই। এবং মহারাজ তখনই বলেন যে তাই,
তোমাকে আমি প্রায় ১ মাস আগে বলেছিলাম যে সেড্রিকের ওপর কে হামলা করছে সেটা খুঁজে বার করতে। তুমি কি সেটা বার করতে পেরেছো? এতদিনে তুমি এই একটা কাজও করতে পারোনি। তাহলে তুমি বরং এক কাজ করো। রাজপ্রাসাদ থেকে পোঁটলা-পুঁটলি নিয়ে তুমি বর্ডারে চলে যাও। এখন থেকে তুমি না হয় বর্ডারে আমাদের সেনাদেরই দেখভাল করবে। এবার কিথ তো আর মহারাজের উপরে কিছু বলতে পারে না। এবং অপরদিকে আমরা পাইপারকে দেখতে পাই যে তো তখন ও নেশার ঘোরে ছিল। এবং পাইপার তো বলছিল যে নেকড়ে উড়ছে, পাথর উড়ছে, সবকিছু উড়ছে। মানে সে যেটা দেখেছিল সত্যিই বলছিল, কিন্তু তার কথা তখন আর কেউ মানছিল না। এবার টিলি তো তখনই বলে ওঠে যে আমার মেয়েটারই এমন কি করে হলো? তোমরাও তো ওর সাথে ছিলে, তোমাদের তো এমন হয়নি। কিন্তু লর্ড লিন তাকে চুপ করিয়ে দেয় যে তুমি চুপ করে এখান থেকে চলে যাও। কিন্তু তখনই শিয়াও শিয়াও বলে ওঠে যে দাঁড়াও, তুমি যে কাজটা করেছো সেটার জন্য ক্ষমা না চেয়ে তুমি কোথায় যাচ্ছ? যে ৩টে লোক আমাদের অপহরণ করতে এসেছিল তারা তো তোমারই পাঠানো ছিল, তাই না? এবার টিলি তখনই বলে যে না না, আসলে আমি এত বড় ক্ষতি বা তোমাদের কোনো হত্যা-টত্যা করতে চাইনি। আমি তো কেবলমাত্র একটুখানি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলাম যাতে পাইপার আর শিয়াও শিয়াওতে বন্ধুত্ব হয়ে যাক। যতই হোক ওরা একে অপরের বোন, তাই না? আমি চেয়েছিলাম যাতে পাইপার সবাইকে ভালোবাসুক। এবং তখনই তো সেড্রিক বলে ওঠে যে তাই? তা তোমার এইটুকু প্ল্যানের জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত সেটা বুঝতে পেরেছো? তুমি যে লোকগুলোকে পাঠিয়েছিলে মাঝখান থেকে অন্য কেউ তাদের কিনে নেয় এবং তাদেরকে আদেশ দেয় আমাদের মারার জন্য। এবং শিয়াও শিয়াও তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আর পাইপার ভয় পেয়ে সমস্ত সত্যিটাই আমাদের কাছে স্বীকার করেছে। তুমি যদি বলো তাহলে এক্ষুনি ওষুধ দিয়ে আমি পাইপারকে ঠিক করে দিচ্ছি। তাহলে পাইপার আবারও সবার সামনে সত্যিটা বলবে। এবার টিলি তো বুঝতে পারে যে বাঁচার আর কোনোই উপায় নেই। এবং টিলি সঙ্গে সঙ্গে নিজের সব দোষ স্বীকার করে এবং সে সকলের কাছে ক্ষমা চায়। এবার লর্ড লিন তো তখনই তার স্ত্রীকে এক লাথি মেরে ফেলে দেয় এবং সেও সকলের কাছে ক্ষমা চাইতে থাকে। এবং মহারাজ তো তখনই লিনকে তার ডিউক মর্যাদা থেকে বা লর্ড মর্যাদা থেকে সরিয়ে দেয় এবং তাকে কেবলমাত্র রাজসভার একটা সামান্য কর্মচারীতে পরিণত করে। এবং তখনই সেড্রিকের মনে পড়ে যায় তার দাদু তাকে একান্তে ডেকে কিছু কথা বলেছিল। তার দাদু অর্থাৎ মহারাজ অনেকদিন আগেই বুঝে গেছিল যে সেড্রিককে কিথই মারতে চাইছে। কিথ চাইছে সেড্রিককে সরিয়ে ফেলতে যাতে তার পথে কোনো কাঁটা না থাকে। মহারাজ কখনোই এটা চান না যে কিথ রাজা হোক, কিন্তু মহারাজ তো ডাইরেক্টলি কিছু করতেও পারবেন না। তাছাড়া এমন অনেক লোকও আছে যারা আর্মির অনেক পাওয়ার রাখে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে লর্ড লিন। তাই মহারাজ ধীরে ধীরে তাদের ক্ষমতাচ্যুত করবেন, স্টেপ বাই স্টেপ তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবেন, যাতে কিনা তারা আলটিমেটলি একদমই পঙ্গু হয়ে পড়ে এবং সেড্রিকের আর কোনো ক্ষতি না করতে পারে। মহারাজ নিজের মৃত্যুর আগে সেড্রিকের জন্য পুরো ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে স্মুথ করে দিয়ে যেতে চেয়েছিলেন এবং তাই জন্যই মহারাজ ধাপে ধাপে কাজগুলি করছিলেন। এবার তারা তো জঙ্গল থেকে ফিরে আসে এবং শিয়াও শিয়াও পাইপারকে তার ওষুধ খাইয়ে আবারও নর্মাল করে দেয়। তখনই তো লিন বলে ওঠে যে শিয়াও শিয়াও, সত্যি পাইপার তোমার সাথে এরকম একটা দুষ্টুমি করেছে আর তুমি পাইপারকে সারিয়ে তুললে। তুমি সত্যিই আমার মেয়ে হওয়ার যোগ্য। এবং শিয়াও শিয়াও তখনই বলে যে তুমি আমার বাবা নও, আমি আমার মায়ের মেয়ে। এবং এই বলে সে তো তার মায়ের সাথে চলে যায়। এবং আমরা দেখতে পাই যে লিন তো এবার টিলিকেই সেই টেম্পেলে পাঠিয়ে দেয় শাস্তির জন্য। কারণ টিলি এখানে থেকে এত শয়তানি করছিল, তার প্রভাব তো লিনের পদের ওপর পড়ছিল। তাই জন্যই সে শাস্তি স্বরূপ টিলিকে দূরে পাঠিয়ে দেয়। মানে টিলি যে শয়তানিটা ফিওনার সাথে করতে চেয়েছিল সেটা তার নিজের সাথেই হয়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। শিয়াও শিয়াও তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার নেকড়ে মা বাবা আর জুনিয়র কিন্তু অ্যালার্ট ছিল এবং তার নেকড়ে মা বাবা তো ঘরের বাইরে এসে পাহারা দিতে শুরু করে যাতে কিথ কোনোভাবেই শিয়াও শিয়াওয়ের কোনো ক্ষতি করতে না পারে। এবং জুনিয়র তো বলে যে এখন আমি গিয়ে ওই কিথের বাগানেই বাসা বানাবো। ও কি করছে না করছে, কার সাথে কি কথা বলছে সেই সব খোঁজ আমি রাখবো। এবং জুনিয়র কিথের বাগানে বাসা বানাতে চলে যায়। এবার আমরা রাজকুমার কিথকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে কিথ আলটিমেটলি লিনের সাথেই হাত মেলায়। এই দুই শয়তান এক জায়গায় হয় কারণ তাদের দুজনের তো একই উদ্দেশ্য ছিল। কিথ বলে যে লিন, আমার মনে হয় তোমার মধ্যে অনেক প্রতিভা আছে। হ্যাঁ, প্রতিভা তো ছিলই অবশ্যই, কিন্তু সেটা শুধু শয়তানি করা। যাই হোক, এবার কিথ তো বলে যে লিন, তুমি আমার সাথে হাত মেলাও, তাহলে আমি তোমাকে তোমার পুরনো মর্যাদা, তোমার পুরনো পদ আবার ফিরিয়ে দেব। এবং তারা দুজন প্ল্যান করে শিয়াও শিয়াও আর সেড্রিককে সরিয়ে ফেলার।
এবার আমরা দেখতে পাই যে সেড্রিক আর শিয়াও শিয়াও তাদের পড়াশোনা করছিল, এবং তখনই একজন কর্মচারী জানায় যে একজন মন্ত্রীর মা খুবই অসুস্থ হয়েছে। শিয়াও শিয়াও কি তার চিকিৎসা করতে যাবে? এবার শিয়াও শিয়াও তো সঙ্গে সঙ্গে গিয়ে সেই মহিলার চিকিৎসা করে। কিন্তু সেই বাড়ি থেকে বেরোনোর পরই শিয়াও শিয়াও দেখতে পায় যে একটি বাচ্চা, যে কিনা বেশ গরিব ছিল, সেই বাচ্চাটি বাড়ির সামনে দিয়ে ছুটে ছুটে যাচ্ছে, এবং সেই বাচ্চাটি একটি লোকের টাকা পয়সা চুরি করেছে। লোকটি বাচ্চাটিকে মারার জন্য তাকে তাড়া করেছে। এবার বাচ্চাটি তো বলে যে আমার মা খুব অসুস্থ, তাই জন্যই আমি টাকাটা নিয়েছি, আমি আবার টাকা ইনকাম করে তোমায় ফেরত দিয়ে দেব। কিন্তু লোকটি তো তখনই বাচ্চাটিকে মারতে যাচ্ছিল, এবং শিয়াও শিয়াও তখনই বলে যে তুমি ওর টাকাটা ফেরত দিয়ে দাও, আমি তোমার মাকে সারিয়ে দেব। এবার বাচ্চাটি শিয়াও শিয়াওকে নিয়ে তার মায়ের কাছে নিয়ে আসে, এবং আমরা দেখতে পাই যে বাচ্চাটি একটি রিফিউজি ছিল। অন্যান্য সাম্রাজ্য থেকে বেশ কিছু রিফিউজি তাদের এই সাম্রাজ্যে এসে থাকছিল। তাদের তো এখানে থাকার মতো ভালো পয়সাও ছিল না, তাই তারা অসুস্থ অবস্থায় খুবই দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিল, এবং তাদের মধ্যে একজনই ছিল এই বাচ্চাটির মা। এবার এই মানুষগুলোকে দেখে শিয়াও শিয়াওয়ের তো খুবই কষ্ট হয়, এবং শিয়াও শিয়াও বলে যে সেড্রিক, আমি একটা চ্যারিটি ক্লিনিক খুলতে চাই, যেখানে কিনা আমি এই মানুষদের ফ্রিতে ওষুধ দেব, ফ্রিতে চিকিৎসা করব। এবং সেড্রিক তো সঙ্গে সঙ্গে তার সিপাহীদের বলে এখানে একটা সেট আপ করে দেয়, এবং এই সমস্ত লোকদের জন্য নানা রকম ওষুধও আনিয়ে দেয়, এবং শিয়াও শিয়াও সকলেরই চিকিৎসা শুরু করে। এবং এই দৃশ্য দেখে রাজকুমার কিথের একজন সৈন্য। এবার রাজকুমার কিথের সেই সৈন্য তো সঙ্গে সঙ্গে গিয়ে কিথকে এই খবর দেয়। সেই সৈন্যটি বলে যে রাজকুমার, শিয়াও শিয়াও তো ফ্রিতে ওই সমস্ত রিফিউজিদের চিকিৎসা করছে, এবং রাজকুমার সেড্রিক নিজের পয়সা খরচ করে তাদের ওষুধ কিনে দিচ্ছে, এবং সব জায়গায় সবাই বলছে যে সেড্রিকই পরবর্তী রাজা হওয়ার একদম যোগ্য ক্যান্ডিডেট, আপনিও এরকম কিছু একটা করুন না। এবার কিথের তো এই কথা শুনে মাথা গরম হয়ে যায়, এবং সে ঠিক করে যে এই রিফিউজিদের ব্যবহার করে সে একটা শয়তানি করবে। কিথ বলে যে শিয়াও শিয়াও তো এখন রোগীদের চিকিৎসা করছে, তাই না? তো এই সমস্ত রোগীদের মাঝখানে থাকতে থাকতে ওর যদি একটা ভয়ানক রোগ হয়ে যায়, আশা করি সেটা আনন্যাচারাল কিছু একটা হবে না। এবং সে তার সৈন্যটিকে কানে কানে কিছু বুদ্ধি দেয়। এবার আমরা কিছুদিন পরে দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সেড্রিক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল। এবার শিয়াও শিয়াও তো তখনই সেড্রিককে দেখার জন্য আসে, কিন্তু একজন চিকিৎসক যে কিনা সেড্রিকের চেক আপ করছিল সে বলে ওঠে যে শিয়াও শিয়াও, তুমি এখন সেড্রিকের সাথে দেখা করতে পারবে না, কারণ সেড্রিকের বসন্ত রোগ হয়েছে। এই গুটি বসন্ত বা স্মল পক্স রোগ খুবই ছোঁয়াচে, সুতরাং তুমি যদি ওর কাছে যাও তাহলে তোমারও হয়ে যাবে। এবার শিয়াও শিয়াও তো বলতে থাকে যে না, আমি ওর কাছে যাবই। কিন্তু চিকিৎসকটি শিয়াও শিয়াওকে কিছুতেই যেতে দিচ্ছিল না, কারণ যতই হোক শিয়াও শিয়াও একটা ছোট বাচ্চা। এবং কিট তো তখনই বলে ওঠে যে কেন যাবে না শিয়াও শিয়াও, যতই হোক ও একজন ম্যাজিক্যাল ডক্টর, তাছাড়া ও এতদিন কত রোগীকে চিকিৎসা করেছে, আমার তো মনে হয় যে ওই রোগীদের থেকেই এই রোগটা এসেছে, সুতরাং সমস্ত দায় শিয়াও শিয়াওয়েরই। ওকে এক্ষুনি সেড্রিকের সাথে ওই ঘরেই বন্ধ করে দাও, যতদিন না সেড্রিক সেরে উঠছে ততদিন শিয়াও শিয়াও ওই ঘরেই থাকবে। মানে কিট চেয়েছিল যে গুটি বসন্তে ভুগে শিয়াও শিয়াও এবং সেড্রিক দুজনেই খতম হয়ে যাবে। তখন তো স্মল পক্সের কোনো ওষুধও আবিষ্কার হয়নি, তাই জন্য এটা তখনকার দিনের খুবই ভয়ানক একটা রোগ ছিল। এবার শিয়াও শিয়াও তো সেড্রিকের কাছে যায়, কিন্তু সেড্রিক তো তখনই বলে ওঠে যে শিয়াও শিয়াও, তুমি এখানে কি করছো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তোমার এখানে আসাটা একদমই ঠিক হয়নি। তো আমরা দেখতে পাই যে সেড্রিকের তো গলায় মুখে লাল লাল গুটিয়ে উঠেছিল। এবার শিয়াও শিয়াও তো বলে ওঠে যে সেড্রিক, তুমি ঠিক না হওয়া অব্দি আমি কখনোই যাব না। এবং তখনই আমরা দেখতে পাই যে তাদের দরজার বাইরে রাজকুমার কিথের একজন স্পাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। এবার সে চলে যাওয়ার পরই শিয়াও শিয়াওয়ের নেকড়ে বাবা বলে ওঠে যে শিয়াও শিয়াও, ওর লোকেরা চলে গেছে। এবং শিয়াও শিয়াও তখনই বলে যে সেড্রিক, কতক্ষণ আমাদের অ্যাক্টিং করে থাকতে হলো, অ্যাক্টিংটা বেশ ভালোই হয়েছে। এবং সেড্রিক বলে যে হ্যাঁ। এবার আমরা দেখতে পাই যে আসলে কি হয়েছিল। আসলে সেড্রিকের কিন্তু কোনোই স্মল পক্স হয়নি। আসলে কিথ এবং তার সেই সৈন্যটি মিলে প্ল্যান করেছিল যে তারা গুটি বসন্ত ছড়াবে। কিথ বলেছিল যে আমাদের বেসমেন্টেই কিছু গুটি বসন্ত রোগীর জামা কাপড় রাখা রয়েছে। এবার স্মল পক্স তো ভীষণভাবেই তাড়াতাড়ি ছড়িয়ে যায়, এবং রোগীর জামা কাপড় থেকেও এই রোগটা ছড়াতে পারে। তাই জন্য কিথ বলেছিল ওই জামাগুলি কিছু রিফিউজিকে দিয়ে দাও, এবং ওই বসন্তের জামা পরে রিফিউজিদের শিয়াও শিয়াও আর সেড্রিকের কাছে মেলামেশা করতে বলো। তাদের দুজনের মধ্যে একজনের তো স্মল পক্স হবেই, এবং একজনের হলেই যথেষ্ট, কারণ এরা দুজন সবসময় একসাথেই থাকে, তাই একটা গেলে অপরটা তো যাবেই।
এবং এটাই ছিল তাদের প্ল্যান। কিন্তু কিথ এটা জানতো না যে তার বাগানেই বাসা করেছিল শিয়াও শিয়াওয়ের বন্ধু জুনিয়র, এবং জুনিয়র এই পুরো প্ল্যানটাই শুনে নিয়েছিল। তাই শিয়াও শিয়াওরা আগে থেকেই এই প্ল্যানের কথা জানতো, এবং তারা এই প্ল্যানের কথা মহারাজকে আগে থেকে জানিয়ে দিয়েছিল, এবং মহারাজই তখন প্ল্যান করে যে কি করতে হবে। মহারাজ বলেন যে খুব ভালো হয়েছে কিথ এরকম একটা প্ল্যান করেছে। এতদিন আমি হাতে নাতে কোনো প্রমাণ পাচ্ছিলাম না, এখন হাতে নাতে ওকে ধরে ওকে আমি এই সাম্রাজ্য থেকে তাড়াবো। এবং মহারাজ সেড্রিক আর শিয়াও শিয়াওকে বলে যে তোমরা কি আমার সাথে একটা নাটক করতে রাজি আছো? এবং মহারাজ শিখিয়ে দিয়েছিল যে তাদের কি করতে হবে, এবং তাই জন্যই সেড্রিক আর শিয়াও শিয়াও এইসব নাটক ছিল। আর সেড্রিকের গলায় গায়ে যে দাগগুলি ছিল সেগুলি তো নকল দাগ ছিল। এবার শিয়াও শিয়াও তো তখনই বলে যে সেড্রিক, কিন্তু আমরা 2-3 দিন এখানে কি করব? এবং সেড্রিক বলে যে 2-3 দিন আমাদের গৃহবন্দী হয়েই থাকতে হবে। কি যেন ভালোভাবে ভেবে নেয় যে আমরা মারা গেছি, তাহলেই ও ওর আসল রূপে ফিরে আসবে, এবং তখনই আমরা এখান থেকে বেরিয়ে ওকে পুরোপুরিভাবে চমকে দেব। এবার আমরা রাজসভার দৃশ্য দেখতে পাই। রাজকুমার কিথ তো মহারাজকে বলে যে মহারাজ, শিয়াও শিয়াও আর সেড্রিক দুজনেই পক্সে আক্রান্ত হয়েছে, ওদেরকে কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করা হোক। কিথ মনে মনে ভাবছিল যে ওরা যদি একবার সেরেও যায়, ওদের যেখানে থাকতে দেওয়া হবে সেখানে আমি আরও স্মল পক্সের জামা কাপড় বা জীবাণু রেখে দেব, যাতে ওরা আবারও আক্রান্ত হয়। আক্রান্ত হয়েই ওরা খতম হয়ে যাবে। এবার সেখানে তো লর্ড লিনও উপস্থিত ছিল, এবং মহারাজ বলে ওঠে যে লিন, শিয়াও শিয়াও তো তোমার মেয়ে, তা তোমার মেয়েকে একজন পক্স আক্রান্ত ছেলের সাথে থাকতে দেওয়া হলো, তোমার তাতে কোনো সমস্যা নেই? এবং লিন তো তখনই বলে ওঠে যে মহারাজ, আসলে আমার মেয়ের জন্যই তো এমনটা হয়েছে। তাছাড়া শিয়াও শিয়াও একজন খুবই ভালো ডাক্তার, তাই জন্য আমি আর কোনো সমস্যা এতে জানাচ্ছি না। এবং মহারাজ তো বলে ওঠে যে বাহ লিন, তুমি কি ভালো বাবা। মহারাজ বলে ওঠে যে আমি খুব ভালো করেই জানি যে শিয়াও শিয়াও কত ভালো ডাক্তার, আর আমি এটাও জানি যে ওই আমার নাতিকে সারিয়ে তুলবে, তাই ওদের আমি এখান থেকে কোথাওই সরাবো না। কিন্তু তখনই একটি লোক সেখানে ছুটতে ছুটতে আসে, এবং লোকটি জানায় যে শহরেও 1-2 করে লোক পক্সে আক্রান্ত হচ্ছে, এবং শহরেও আস্তে আস্তে পক্স ছড়িয়ে পড়ছে। এবার এই খবর তো জুনিয়রের মাধ্যমে শিয়াও শিয়াও আর সেড্রিকও জানতে পারে, এবং তারা বুঝতে পারে যে বাইরে অবস্থা তো খুবই খারাপ। এবং তখনই শিয়াও শিয়াওয়ের সাথে তার মেডিকেল ক্লিনিকের একজন ডাক্তার দেখা করতে আসে, যে কিনা শিয়াও শিয়াওকে অনেকদিন শিক্ষা দিয়েছে, এবং আমরা দেখতে পাই যে সেই চিকিৎসকও পক্সে আক্রান্ত ছিল। এবার সে তো মুখে মাস্ক লাগিয়ে এসেছিল যাতে তার মাধ্যমে কোনো জীবাণু শিয়াও শিয়াও বা সেড্রিকের কাছে না যায়। এবং শিয়াও শিয়াও তখনই বলে যে কিন্তু আমার জাদুই ঝর্ণার জল, সেটা খেলে তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কিন্তু শহরের এত লোককে তো আমি সেই জল দিতে পারবো না, তাহলে কি হবে? এবং তখনই শিয়াও শিয়াও সেই লোকটির হাতের পক্সগুলি ভালো করে দেখে, এবং শিয়াও শিয়াও বলে ওঠে যে এটাই গুটি বসন্ত, এটা তো আমি যখন ছোট ছিলাম তখন আমার একবার হয়েছিল। এবার ডাক্তারটি তো বলে যে কিন্তু তুমি তো ছোটবেলায় পাহাড়ে থাকতে, সেখানে কোনো মানুষজন ছিল না, তাহলে কি করে হলো? এবং শিয়াও শিয়াও বলে যে আমি যখন 4 বছর বয়সী ছিলাম, একটা গরুর থেকে আমার ওটা হয়েছিল, কিন্তু তারপর তো আমার ওটা নিজে থেকেই সেরে যায়, এবং ওই গরুটারও পক্স নিজে থেকেই সেরে গেছিল। তাহলে কি কাউ পক্স আর মানুষের পক্স দুটো আলাদা? আমি তো ওখানে কোনো ওষুধ খাইনি, কিন্তু আমার তো এরকম বাজে অবস্থা হয়নি। এবং তখনই শিয়াও শিয়াও আবিষ্কার করে যে কিভাবে গুটি বসন্তের টিকা তৈরি করা যেতে পারে। কিন্তু তোমরা কি কমেন্টে জানাতে পারবে যে আসলে কে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিল? এবার শিয়াও শিয়াও তো তখনই বলে যে যাদের কাউ পক্স হয় তাদের গুটি বসন্ত হয় না, এবং কাউ পক্স গুটি বসন্তের থেকে অনেক কম প্রভাবশালী একটা রোগ। সুতরাং যদি এই কাউপক্সের টিকা সবার মধ্যে দেওয়া যায় তাহলে তাদের আর গুটি বসন্ত হবে না, মানে এটা গুটি বসন্তের অ্যান্টিডোট হিসাবে কাজে লাগবে। এবং এই আইডিয়াটা নিয়ে সেই চিকিৎসক তো গুটি বসন্তের টিকা তৈরিতে লেগে যায়। এবার অপর দিকে আমরা রাজসভার দৃশ্য দেখতে পাই। কিথ তো আবারও মহারাজের ওপর চাপ দিতে থাকে যে মহারাজ, শিয়াও শিয়াও আর সেড্রিককে কোয়ারেন্টিনে পাঠাতে হবে, আমাদের কিছু একটা তো করতে হবে। দরকার হলে শিয়াও শিয়াওকে বার করে এই সমস্ত লোকদের সেবা করার জন্য পাঠানো হোক। এমনিতেই রাজ্যের ভিতর এত সমস্যা, তার মধ্যে এত লোক এখন পক্সে আক্রান্ত, সকলেই তো বলছে যে ম্যাজিক্যাল ডক্টর আমাদের সারাচ্ছে না কেন, আমরা শিয়াও শিয়াওকে এই লোকগুলোর মধ্যে পাঠাই। কিন্তু জানতো ওই যে অতটুকু বাচ্চা এত কটা রোগের মধ্যে সার্ভাইভ করতে পারবে না। এবং মহারাজ তো তখনই বলে ওঠে যে কিন্তু এই রোগটা সাধারণ লোকেদের মধ্যে ছড়ালো কি করে? এবং কিথ বলে যে সেটা আমি কি করে জানবো বাবা?
এবং মহারাজ বলে ওঠে যে একদম চুপ করো, আমাকে বাবা বলে একদম ডাকবে না, তোমার মতো একটা কুলাঙ্গার ছেলে আমার নয়। এবং মহারাজ তখনই সেখানেই কিথের সেই লোকটিকে ডেকে আনে, যাকে কিনা কিথ কাজে লাগিয়েছিল সেড্রিক আর শিয়াও শিয়াওয়ের মধ্যে এই রোগটা ছড়ানোর জন্য। এবার লোকটি তো সব সত্যি কথা স্বীকার করে যে তাকে বসন্ত রোগীদের জামা কাপড় পরতে বলা হয়েছিল এবং সেই জামা পরে রাজকুমার এবং শিয়াও শিয়াওয়ের কাছাকাছি থাকতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই রোগ তাদের মধ্যে ছড়িয়ে যায় এবং তাদের থেকে এই রোগ একাধিক লোকের মধ্যে ছড়ায়। এবার কিথের তো আর কিছুই বলার থাকে না, কারণ এবার হাতে নাতে সে ধরা পড়ে গেছিল। এবার কিথ তো তখনই বলে ওঠে যে হ্যাঁ আমি ছড়িয়ে, কিন্তু তাতেই বা কার কি করার আছে, অলরেডি এত লোক আক্রান্ত হয়ে গেছে, আর মহারাজ তো আর বেশি দিন বাঁচবে না, তারপর তো আমিই রাজা হব, কারণ সেড্রিকও তো পক্সেই আক্রান্ত। এবং তখনই সেখানে সেড্রিক এবং শিয়াও শিয়াও আসে। কিথ তো তাদের দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। কিথ বলে যে তোমরা বেঁচে আছো, এবং সেড্রিক বলে যে হ্যাঁ আমরা বেঁচে আছি। সেড্রিক বলে যে শিয়াও শিয়াওই আমাকে বাঁচিয়েছে। মানে সেড্রিক তাদের গোপন প্ল্যানের কথা কিথের কাছে কিছু ফাঁস করে না, যে সে অসুস্থই ছিল না বা এমন কিছু। এবং সেড্রিক বলে যে দাদু, শিয়াও শিয়াও শুধু আমাকেই বাঁচায়নি, এই রোগের টিকাও আবিষ্কার করেছে। এবার সকল রোগীকেই আমরা সারিয়ে তুলতে পারবো, আর ভবিষ্যতে কখনো আমাদের সাম্রাজ্যের লোকেদের এই রোগ হবেও না। এবং মহারাজ তো তাতে খুবই খুশি হন এবং মহারাজ তখনই কিথকে রাজকুমার থেকে একজন সাধারণ নাগরিকে পরিণত করেন এবং তাকে এই সাম্রাজ্য থেকে তাড়িয়ে দেন। এবার মহারাজ তো তখনই শিয়াও শিয়াওকে জিজ্ঞাসা করে যে শিয়াও শিয়াও, তোমার এই রোগের টিকা রিসার্চের জন্য কি কিছু লাগবে? এবং শিয়াও শিয়াও বলে যে মহারাজ আমার 10টা গরু লাগবে। এবার মহারাজ তো অবাক হয়ে যায় যে গরু। এবং মহারাজ বলেন যে ঠিক আছে, তোমার জন্য আমি গরুর ব্যবস্থা করছি। অপরদিকে আমরা লিনকে দেখতে পাই। এবার লিনও তো পক্সে আক্রান্ত হয়েছিল এবং সে ছুটতে ছুটতে শিয়াও শিয়াওয়ের বাড়িতে আসে। লিন বলতে থাকে যে আমি পক্সে আক্রান্ত হয়েছি, এক্ষুনি আমাকে ওই জাদুই জল দাও, ওটা খেলে তবেই আমি ঠিক হব, আর না দিলে এক্ষুনি তোমাদের ওপর আমি হামলা করে দেব। কিন্তু তখনই সেখানে শিয়াও শিয়াও তার সৈনিকদের নিয়ে আসে। শিয়াও শিয়াও বলে ওঠে যে একে আমি আমার জাদুই ওষুধ কখনোই দেব না, একে এক্ষুনি এখান থেকে ধরে নিয়ে যাও। এবার লিন তো বলতে থাকে যে আমাকে ধরবে, আমিও একজন সরকারি কর্মচারী। এবং শিয়াও শিয়াও তখনই বলে যে সেটা তুমি ছিলে, এখন আর নেই, কারণ মহারাজ তোমাকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছে, তোমার বাড়িতে ফিরে মহারাজের কর্মচারীরা নিশ্চয়ই সেই ডিগ্রি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। এবার লিন তো তখনই বলে ওঠে যে শিয়াও শিয়াও, যতই হোক আমি তো তোমার বাবা, বলো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, দয়া করে আমাকে সাহায্য করো, আমার পক্স হয়েছে, আমি এখনই মরতে চাই না। এবং শিয়াও শিয়াও বলে যে না, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কারণ তুমি রাজকুমার কিথের সাথে মিলিত হয়ে এত কটা লোকের ক্ষতি করেছো, তোমার জন্য এত সাধারণ মানুষ মারা গেছে, এবার তোমাকেও তার শাস্তি পেতে হবে। এবং শিয়াও শিয়াওয়ের সৈন্যরা তো তাকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। এবং শিয়াও শিয়াও তখনই তার মাকে বলে যে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যে ওষুধ আবিষ্কার করেছি তাতে সকলেই সেফ থাকবে। এবার কিছুদিন পর এই সব কিছু বিপদ কেটে যাওয়ার পর মহারাজ শিয়াও শিয়াওয়ের জন্য ডিক্রি পাঠান, যেখানে শিয়াও শিয়াওকে একজন 5th র্যাঙ্ক ডক্টর বলে ঘোষণা করা হয়। এবং শিয়াও শিয়াও তো এই সাম্রাজ্যের এক বিশেষ সম্মানও লাভ করেছিল। এবং সেড্রিক তাকে জানায় যে শিয়াও শিয়াও, এখন কিন্তু তোমার আরও দায়িত্ব, তোমাকে এখন মহিলা চিকিৎসকদের ট্রেন করতে হবে, যাতে কিনা অন্য কোনো মহিলারা কোনোভাবে বঞ্চিত না হয়, কেউ যেন চিকিৎসা পেতে ভয় না পায়। তুমি রাজি তো? এবং শিয়াও শিয়াও বলে যে না, আমি জানি যে আমি অনেক কিছু জানি, কিন্তু এখনো আমার অনেক কিছু শেখা বাকি আছে। আমি আমার উলফ মাউন্টেনে ফিরে যেতে চাই, সেখানে গিয়ে আমি 5 বছর নিজে পড়াশোনা করতে চাই। আর যতই হোক আমার নেকড়ে মা বাবারও বয়স হয়েছে, তারা এই শহরে থাকতে অভ্যস্ত না, আমি চাই তারা যেন তাদের শেষ সময়টা উলফ মাউন্টেনেই কাটায়। তুমি চাইলে আমার সাথে উলফ মাউন্টেনে দেখা করতে আসতে পারো। এবং সেড্রিক তো তখনই বলে ওঠে যে কিন্তু আমার দাদুরও তো বয়স হয়েছে, আমাকেও মহারাজের সাথে শেষ সময়টুকু কাটাতে হবে। আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমাকে কথা দাও যে 5 বছর পর তুমি ফিরে আসবে। এবং শিয়াও শিয়াও সেড্রিককে কথা দেয় যে 5 বছর পর সে ফিরে আসবে। এবং এখানেই আমাদের এই মিষ্টি গল্পটা শেষ হয়। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। আর আমাদের মিষ্টি শিয়াও শিয়াওকে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এখনই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।